ক্লাসের কিছু রুলস এর কথা আমি বলতেছি, আর অবশ্যই আপনাদেরকে সেই রুলস গুলো মানতে হবে। অবশ্যই রুলস গুলো মানতে হবে এন্ড মানবেনও। প্রথমত যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনাদের ক্লাসে আপনারা চাইলেই হুট করে মাইক অন করতে পারবেন না। ১ নাম্বার কন্ডিশন, হুট করেই চাইলে মাইকটা অন করে কথা বলতে পারবেন না। ঠিক আছে? যদি কারো কোনো কথা বলার থাকে, কিংবা অবশ্যই সেটা ক্লাস রিলেটেড টপিক হতে হবে। যদি ক্লাস রিলেটেড কোনো টপিক থাকে, যে আমি যে ক্লাসটা যে টপিকটা নিয়ে ক্লাস করাবো সেই রিলেটেড যদি কোনো কথা থাকে, তখনই শুধুমাত্র আপনি আপনার ওখানে রাইজ হ্যান্ড নামক একটা অপশন আছে, রাইজ হ্যান্ড। এই রাইজ হ্যান্ডে যখন ক্লিক করবেন আমার এখানে নোটিফিকেশন আসবে। এখন কেউ ক্লিক করবে না যদি ক্লাস রিলেটেড কোনো কথা থাকে তখন। আর আমি যখন বলবো যার যার প্রশ্ন আছে তারা প্রশ্ন করেন, ঠিক তখনই আপনারা সেই রাইজ হ্যান্ড বাটনটাতে ক্লিক করবেন, আর ঠিক তখনই আমি আপনাদেরকে সুযোগ করে দিব। কথা হলো, ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, হুট করে মাইক অন করা যাবে না, আর সবসময় মাইকটাও অনও রাখা যাবে না। নিজ দায়িত্বে দেখবেন যে আপনার মাইকটা অন আছে কিনা, দেখে অফ করে দিবেন। কেননা আপনার একটা মাইক অন থাকা, আপনার ওখান থেকে যদি নয়েজ আসে তাহলে ক্লাসের অন্য সকল স্টুডেন্টদের কিন্তু সমস্যা হবে, আর আমি সেটা কখনোই চাইবো না। আচ্ছা, এটা গেল ফার্স্ট রুলস। সেকেন্ড রুলস হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি যেই টপিক নিয়ে ক্লাস করাবো, মানে এই টপিকটা নিয়ে ক্লাস করাচ্ছি, মনে করেন যে আজকে ক্লাস করবো গুগল ডক্স, তো আমি গুগল ডক্স নিয়ে ক্লাস করাচ্ছি, আপনি প্রশ্ন করার জন্য হাত উঠাইলেন, কিন্তু আপনি প্রশ্ন করতেছেন অন্য কোনো টপিক নিয়ে, যে টপিক নিয়ে আমি কথাই বলি নাই, এটাও হবে না। ঠিক আছে? এই বিষয় থেকেও নিজেকে দূরে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে যে এই বিষয়টাও গ্রান্টেড হবে। কারণ আরেকটা কথা হচ্ছে যে যদি কেউ না বুঝেন তাহলে অবশ্যই বুঝে নেবেন। ক্লাস থেকে থাকা অবস্থায়, আমি ক্লাসে থাকা অবস্থায় যতটুকু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে বুঝা না বুঝা পরে মেসেঞ্জার গ্রুপে গিয়ে বলবেন স্যার কিছু বুঝি নাই, কি বুঝেছে মাথার উপর দিয়ে গেছে বুঝি না, এগুলো বললে কিন্তু আমার কাছে খারাপ লাগবে তখন। যদি কোনো ব্যাপারে কারো কোনো সংকোচ থাকে, কোনো দিকে বুঝতে সমস্যা হয়, কোনো ব্যাপারে কোনো প্রকার কথা থাকলে ক্লাসে আমার সাথে শেয়ার করবেন। ঠিক আছে? কিন্তু ক্লাসের বাইরে গিয়ে উল্টাপাল্টা কথা এটা কিন্তু একদমই অ্যালাউ করবো না, যেটা রিসেন্টলি আমরা দেখতেছি কিছুদিন ধরে এরকমটা হচ্ছে। অবশ্যই ভদ্রতা বজায় রাখবেন যতটুকু থাকা সম্ভব। আচ্ছা, তো দেখেন আমরা এখন আমাদের ক্লাসের টপিকে চলে যাব। ঠিক আছে? তো আজকে হচ্ছে আপনাদের প্রথম ক্লাস। তো ডাটা এন্ট্রির আজকের এই প্রথম ক্লাসে আপনাদের যে সকল বিষয়গুলো থাকবে তা নিয়ে প্রথমত একটু আলাপ আলোচনা করতে হবে। পার্ট 1, বিষয়গুলো থাকতেছে তা হচ্ছে হোয়াট ইজ ডাটা এন্ট্রি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আপনাদের কোর্সটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ মোবাইল, তাই না? তো আমি এখন পিসিতে দেখাচ্ছি, অনেকে এটা নিয়ে অনেক কনফিউশন থাকতে পারে। কোনো কনফিউশনের দরকার নাই। আমি পিসিতে যা দেখাচ্ছি এগুলো ভালো করে খেয়াল করেন। পিসিতে যা দেখাচ্ছি এগুলো ভালো করে খেয়াল করেন। ঠিক আছে? পিসিতে দেখানোর শেষে যে অপশন গুলো দ্বারা আমি কাজ করছি, যে সকল অপশন দ্বারা আমি কাজগুলো সম্পূর্ণ করছি, সেই সকল অপশন গুলো যে মোবাইলেও আছে এগুলো আমি দেখাই দেবো। ওই অপশন গুলো যে আপনারা মোবাইলেও পাবেন এটা আমি দেখাই দিব। তখন সেই ক্লাসের ভিডিও দেখে সেই অপশন গুলো মুখস্থ করে আপনারা মোবাইল দ্বারা সেই কাজগুলো করবেন। ঠিক আছে? পিসিতে দেখাতে আমাদের জন্য সুবিধা, আমাদের বুঝাইতে সুবিধা। আশা করবো আপনারাও খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ওকে? আশিক ভাই, প্রশ্ন থাকলে এখন একটু মেসেজই করেন, মেসেজে প্রশ্ন করেন, আমি ক্লাস করাতে করাতে অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে? প্রশ্ন থাকলে মেসেজে বলে দেন। তারপর হচ্ছে হোয়াট ইজ ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে হোয়াট ইজ ডাটা এন্ট্রি স্কিলস, ডাটা এন্ট্রি জব মার্কেট প্লেস হচ্ছে এই বিষয়গুলো আজকে আপনাদের থাকবে। তো শিখবে হলো প্রশ্ন করছে স্যার মোবাইলে ক্লাসটা করা ভালো হয়েছে। হ্যাঁ, এটা আমিও জানি, তবে মোবাইলে ক্লাসটা করালে আমাদের বোঝাতে অসুবিধা হয়, বুঝছেন? তার কারণে আমি পিসিতে বোঝাতে চাচ্ছি। আর সবসময় তো আপনারা মোবাইল দিয়ে কাজ করবেন না, হয়তো আজকে না কালকে পিসি আসবে, সেই সময় আপনারা আরো এটা নিয়ে কনফিউশনে পড়ে যাবেন। তো আমি পিসিতে বুঝাই দিচ্ছি। ঠিক আছে? সমস্যা নাই, আমি পিসিতে বুঝাই দিচ্ছি। আপনি জাস্ট যে অপশন গুলোর কথা আমি বলবো, যে এই অপশনের ব্যবহার এইটা, এই জিনিসগুলো শুধু আপনি ফোকাস করবেন। যে স্যার এই অপশনটার নাম বলছে এটা, আর এই অপশনটা, সেই অপশন গুলাই আমি আবার মোবাইলে দেখাই দিব। এই ক্লাসের শেষের দিকে সেই অপশন গুলাই আমি আবার মোবাইলে দেখাই দিব। আপনি জাস্ট ব্যবহার বিধিটা খেয়াল করেন। ঠিক আছে? আপনি জাস্ট ব্যবহার বিধিটা খেয়াল করেন যে এই অপশনের ব্যবহার এটা করতেছে, এই অপশনের ব্যবহার এটা করতেছে। আর সেই অপশন গুলো যে মোবাইলেও আছে, মোবাইলেও যে এটা করা পসিবল সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। সমস্যা নেই। আজকে প্রথম ক্লাস আমি যেভাবে করাচ্ছি দেখেন,
যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনি যদি একবারই বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমরা নেক্সটে আবার লাগলে মোবাইলের দিকে চলে যাব। তবে আশা করবো যদি ভালো করে ক্লাসের দিকে মনোযোগী থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ঠিক আছে, তারপর দেখেন কি হয়, দেখি ক্লাসে লাস্ট। তো আমি যেটা বলতেছিলাম যে হোয়াট ইজ ডাটা এন্ট্রি। দেখেন ডাটা এন্ট্রি বলতে কি বোঝায়, ডাটা এন্ট্রি বলতে কি বোঝায়, ঠিক আছে। ডাটা এন্ট্রি বলতে কি বোঝায়? ডাটা বলতে কোনো তথ্য বা উপাত্তকে বোঝায়, কোনো তথ্য বা উপাত্তকে বোঝায় ডাটা। ঠিক আছে, ডাটা বলতে কোনো তথ্য বা উপাত্তকে বোঝায়। এন্ড এন্ট্রি বলতে সেটাকে লিপিবদ্ধ বোঝায়। লিপিবদ্ধ মানে কোথাও লেখা। এই যে আমি একটা জিনিস লিখলাম, এই যে আমি জিনিসটা লিখলাম, এটা কিন্তু আমি একটা ডাটা এন্ট্রি করলাম। কি ডাটা এন্ট্রি করলাম? যে আপনার ক্লাসে কি কি থাকবে সেই একটা ডাটা আমি এখানে এন্ট্রি করলাম। বুঝতে পারতেছেন আমার কথা? আপনাদের ক্লাসে কি কি থাকবে সেটা একটা ডাটা আমি এখানে এন্ট্রি করলাম, যে হ্যাঁ আপনাদের ক্লাসে এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, এই যে জিনিস, এই যে ডাটাগুলো এন্ট্রি আমি করলাম, এটাকে বলা হয় ডাটা এন্ট্রি। কিংবা কোনো তথ্য বা কোনো উপাত্তকে কোথাও লিপিবদ্ধ করাকেই বলা হয় ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রি অনেক ধরনের হতে পারে, ডাটা এন্ট্রির পরিধি অনেক ব্যাপক। তো ডাটা এন্ট্রি, আপনার প্রথমত এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হন যে ডাটা এন্ট্রি বলতে কি বোঝায়। কোনো কিছু লিখতেছেন কোনো জায়গায়, এটি ডাটা এন্ট্রি। কোনো সম্পর্কে কোনো কিছু লিখতেছেন, এটাই ডাটা এন্ট্রি। কিছু ডাটাকে আপনি এন্ট্রি করতেছেন, কিছু তথ্যকে আপনি লিপিবদ্ধ করতেছেন, কোনো ইনফরমেশনকে আপনি লিপিবদ্ধ করতেছেন, এটাই হচ্ছে ডাটা এন্ট্রি। ঠিক আছে, তো ডাটা এন্ট্রির অনেক ধরনের স্কিল হয়, ডাটা এন্ট্রির স্কিলের অভাব নাই। আমি এই সকল স্কিল গুলো দেখানোর জন্য আমি আপনাদের একটু মার্কেট প্লেসে নিয়ে যাবো, যেটা জব মার্কেট প্লেস। যে জব মার্কেট প্লেস গুলোতে আপনাদের মতো আরো অনেকে কাজ করে, অলরেডি কাজ করতেছে। সেই সকল মানুষদের যে স্কিল গুলো আছে সেই স্কিল গুলোর সাথে একটু দেখাবো, আপনাদের পরিচয় করাই দিব। তার জন্য আমি চলে যাবো হচ্ছে fiverr.com। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে এরকম ডাটা এন্ট্রির অজস্র লোকজন আছে যারা কাজ করতেছে। ঠিক আছে, সেই সকল লোকরা কি কাজ করতেছে, তাদের স্কিল গুলা কি কি, ডাটা এন্ট্রি, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো। fiverr.com চলে আসলাম। এখন এই এই মুহূর্তে আর কি ক্লাস চলাকালীন সময়ে যতক্ষণ না পর্যন্ত আমি বলবো যে কার প্রশ্ন আছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে মেসেজে বলবেন। ঠিক আছে, আর আমি যখন সুযোগ বলবো যে যার যার প্রশ্ন আছে হাত তোলেন, তখন হাত তুলবেন। এর আগে যদি শর্টকাট কোনো ছোটখাটো প্রশ্ন থাকে সেগুলো একটু কষ্ট করে মেসেজে লিখে দিবেন, আমি ক্লাস করাতে করাতে সেগুলো বলে দিব। কিন্তু একের পর এক মেসেজ করে থাকবেন না খালি, ঠিক আছে, তাহলে কিন্তু ক্লাসেরও ব্যাঘাত ঘটবে। আশা করবো বুঝতে পারতেছি। আচ্ছা দেখেন, এখান থেকে আমি চলে যাচ্ছি ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি লিখলাম। এখান থেকে দেখেন ডাটা এন্ট্রি এমন অনেক আছে, আপনারা যেমন ডাটা এন্ট্রি কাজ নিয়ে মার্কেট প্লেসে নামবেন, এমন অনেক লোকজন আছে যারাও ডাটা এন্ট্রির কাজ কাম নিয়ে তারা কাজ কাম করতেছে। তো আমি একটাতে ঢুকলাম, এগুলা কি, এগুলা কি করে, কিভাবে করে, এগুলা সব শেষের দিকে জানতে পারবেন। এখন জাস্ট আমি আপনাদের স্কিলটা বুঝাবো যে আসলে স্কিলটা কি। এই যে দেখেন, ডাটা এন্ট্রি আছে, কপি পেস্ট করবে, এটাও ডাটা এন্ট্রির একটা কাজ। ওয়েব রিসার্চ করবে, এটাও ডাটা এন্ট্রির একটা কাজ। ওয়েব স্ক্র্যাপিং মানে ওয়েব থেকে স্ক্র্যাপ করে কোনো ইনফরমেশন বার করবে, এটাও ডাটা এন্ট্রির একটা কাজ। ডাটা মাইনিং বলতে হচ্ছে মাইনিং করা মানে খোঁজা, এটাও ডাটা এন্ট্রির একটা কাজ। পিডিএফ কনভার্সন, এটাও ডাটা এন্ট্রির একটা কাজ। পিডিএফ থেকে এক্সেলে নেওয়া, এক্সেল এবং ওয়ার্ডে নেওয়া, মানে একটা পিডিএফ ফাইল আছে এটাকে এক্সেল ফাইলে কনভার্ট করা এবং এটাকে আবার ওয়ার্ড ফাইলে কনভার্ট করা, এটা কিন্তু ডাটা এন্ট্রি একটা কাজ। জেপিইজি, জেপিইজি বলতে একটা ইমেজকে বোঝানো হয়, একটা পিকচারকে বোঝানো হয়। জেপিইজি হচ্ছে পিকচারের ফরম্যাট। সেই ফরম্যাটের থেকে আপনারা এক্সেল ফাইলে তৈরি করা কিংবা ওয়ার্ড ফাইলে তৈরি করা, এটা হচ্ছে ডাটা এন্ট্রির একটা অংশ। তারপর কোথাও টাইপিং করা, দেখছেন টাইপিং তো অবশ্যই ডাটা এন্ট্রি। বিজনেস কার্ডে এন্ট্রি করা, এটাও ডাটা এন্ট্রির একটা অংশ। তো দেখেন আমি আরো কয়েকটা দেখাবো আপনাদের। ধরো ওনারটাই গেলাম, দেখি উনি কি কি লিখছে। এই যে দেখেন টাইপিং, এগুলাই। ডাটা কনভার্সন, এই যে গুগল স্প্রেডশিট, যেগুলো আপনারা শিখবেন। ডাটা কালেকশন ফ্রম লিঙ্কডইন এন্ড ইনস্টাগ্রাম, এই ডাটা কালেকশনের যে বিষয়টা আছে এটাও কিন্তু একটা ডাটা এন্ট্রি, মানে ডাটাগুলো কালেক্ট করে এন্ট্রি করা।
এটা ডাটা এন্ট্রি একটা পার্ট। আবার দেখেন ফটো ইমেজ এডিটিং এইগুলো দিয়ে দিচ্ছে, এগুলো আবার না, এটা তার আলাদা স্কিল। ডাটা এন্ট্রি ফ্রম ওয়েব টু এমএস এক্সেল বা ওয়ার্ড, মানে সরাসরি ওয়েব থেকে এমএস এক্সেল এ ওয়ার্ডে, ঠিক আছে? এগুলো ডাটা এন্ট্রির একটা অংশ। আমি আরো দুই একটা দেখি, এগুলো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে ডাটা এন্ট্রি বলতে যে শুধুমাত্র ডাটা এন্ট্রি তা কিন্তু না। ডাটা এন্ট্রির এমন অনেক কাজ আছে যেগুলা ডাটা এন্ট্রির আওতাভুক্ত, এমন অনেক কাজ আছে। এদিকে দেখি তো কি কি দিছে উনি, এখানে অনেক কিছু দিছে ওনার, এখানে অনেকগুলো স্কিল অ্যাড করছে। এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু ডাটা এন্ট্রির একটা অংশ, ঠিক আছে? এই যে প্রোডাক্ট লিস্টিং, এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, ঠিক আছে? এই যে প্রোডাক্ট লিস্টিং, উনি এখানে শপিফাইটা করবে, এখানে প্রোডাক্ট লিস্টিং, এটাও কিন্তু ডাটা এন্ট্রির একটা অংশ। প্রোডাক্ট লিস্টিং এটাও ডাটা এন্ট্রির একটাই পার্ট। তো আমরা এই সকল বিষয়গুলাই ইনশাআল্লাহ আপনাদের ফুল কোর্সে শিখবো, হ্যাঁ? তো এর জন্য আমাদের প্রথমত যা করতে হবে, আমি এখান থেকে এগুলা কেটে দিই। তো আজকে আমরা আমাদের এই ডাটা এন্ট্রি রিলেটেড যে কাজটা থাকবে সেটা হচ্ছে গুগল ডক্স, ঠিক আছে? গুগল ডক্স। তো গুগল ডক্স এ করার জন্য আমাদের যেটা করতে হবে, আপনারা যারা মোবাইলে আছেন তারা প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামে নেবেন, গুগল ডক্স নামে লিখবেন গুগল ডক্স। এটা লিখলেই প্লে স্টোরে একটা অ্যাপ চলে আসবে, সেই অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, হ্যাঁ? আর এখান থেকে আমরা সরাসরি চলে যাব গুগলে। গুগল থেকে যারা পিসি আছে তারা পিসিতে এইভাবে করবেন, গুগল থেকে এখানে গুগল ফর্ম, এই যে গুগল ডক্স, গুগল ডক্স এখানে ক্লিক করুন। লোডিং নিচ্ছে, আসুক। এই যে এরকম একটা অ্যাপ, এই অ্যাপটা এরকম চিহ্ন আকারে থাকবে, ঠিক আছে? এরকম চিহ্ন আকারে থাকবে। এই যে অ্যাপটা, এই অ্যাপটা নামাই নেবেন সবাই, গুগল ডক্স। যারা মোবাইলে আছেন, যারা মোবাইলে কাজ করবেন, এই যে দেখেন এখান থেকে আমি ফ্রি অনলাইন ডকুমেন্ট, এখান থেকে গুগল ডক্স এ ক্লিক করব। গুগল ডক্স এ ক্লিক করে এখান থেকে চলে আসবো গো টু গুগল ডক্স। এটা হচ্ছে পিসি ইউজারদের জন্য, আর যারা মোবাইল ইউজার আছেন তারা তো জাস্ট নামাই নিলে হয়ে যাবে। এখানে আসার পরে এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করব। দেখেন এখানে আমি একটা পেজে চলে আসছি, তাই না? এখানে প্রতিটা ইয়ার কিছু ভাষা আছে, প্রতিটা ইয়ের কিছু ভাষা আছে, ঠিক আছে? তো সেই ভাষাগুলা কি, দেখেন প্রতিটা সফটওয়্যারে কিন্তু একটা ভাষা থাকে। তো সেই ভাষা অনুসারে আমি প্রথমত বলে দিই, এই যে খালি পেজটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার কাজটা বারবার শুরু করতেছে, মানে যেখানটাতে আমি লেখালেখি করব, এই যে খালি পেজটা, এই খালি পেজটাকে বলা হয় ডকুমেন্ট। কি বলা হয়? ডকুমেন্ট। সবাই মনে রাখবেন, এটাকে বলা হয় ডকুমেন্ট। অনেক সময় কিন্তু ক্লায়েন্ট এই গুগল ডক্স এর নামটা উচ্চারণ নাও করবে, এটাকে বলা হয় ডকুমেন্ট। আচ্ছা, গুগল ডক্সটা কি সেটা নিয়ে আগে একটু বলি। গুগল ডক্স, গুগল ডক্স হচ্ছে এক ধরনের একটা সফটওয়্যার, যেটা হচ্ছে আমরা এমএস ওয়ার্ড সম্পর্কে কিন্তু সবাই জানি, তাই না? এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড এর মতোই একটা সফটওয়্যার গুগল ডক্স। এই গুগল ডক্সটা সেম এজ এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ডে অনেক আপডেটেড জিনিস করা যায়, অনেক অ্যাডভান্স জিনিস করা যায়। সেই সকল অ্যাডভান্স জিনিসগুলো আপনারা গুগল ডক্সে করতে পারবেন না। তো যেহেতু আমাদের একটা বেসিক 6টা ক্লাসের একটা কোর্স, তো এই কারণে আমরা এই গুগল ডক্সটার বেসিকটা রেখেছি, ঠিক আছে? মানে গুগল ডক্সে যত কিছু করা সম্ভব সেই সকল বিষয়গুলো আপনারা এখান থেকে করতে পারবেন। এন্ড ডাটা এন্ট্রির যে বেসিক কাজগুলা করা সম্ভব সেই সকল বেসিক কাজগুলো আপনারা এই গুগল ডক্সে করতে পারবেন, লেখালেখি করা, কপি পেস্ট করা, এই সকল জিনিসগুলাই করতে পারবেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে গুগল ডক্স। এমএস ওয়ার্ডে যেমন লেখালেখি করা যায়, তো গুগল ডক্স এমন লেখালেখি করার মতো একটা সফটওয়্যার। আমাদের যেহেতু ডাটা এন্ট্রি, তো ডাটা এন্ট্রি করার মতো একটা সফটওয়্যার আমাদের জন্য বিশেষ প্রয়োজন, আর সেই প্রয়োজনটাই হচ্ছে মিটাবে আমাদের গুগল ডক্স। আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে গুগল ডক্সটা কি। তো এবার আসেন আমরা আমাদের মূল কাজে চলে যাব। আমি প্রথমত একটু বলে নেই, যারা পিসি ইউজার আছেন এগুলো সবাই মনে রাখবেন। এই যে উপরে যে অংশটা আছে, এই যে উপরে আমার মাউস কার্সরটার দিকে ফলো করেন সবাই, এই যে উপরে যে অংশটা আছে এটাকে বলা হয় সার্চ বার। এটা বলা হয় সার্চ বার।
তারপরে যে নিচের এই যে অংশগুলো আছে যেখানে বিভিন্ন জিমেল চেক, ক্যানভা প্রো, পিন্টারেস্ট, ট্রান্সলেট এগুলো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটিক বার। এগুলো হচ্ছে এই বারগুলার নাম। তারপরে যে এই যে অপশনগুলো দেখা যাচ্ছে, যে মেনুগুলা, কতগুলো মেনু দেখা যাচ্ছে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এই যে মেনুগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় মেনু বার। এখানে অনেক ধরনের টুল দেখা যাচ্ছে, যে সকল টুলের ব্যবহার বিধি আমরা আস্তে আস্তে দেখবো। এই সকল টুলগুলোকে বলা হয় টুল বার। এই নামগুলো সবাই ফলো রাখবেন, কেননা এই নামগুলো যখন পিসিতে কাজ করবেন তখন প্রয়োজন পড়ে অনেক সময়। ঠিক আছে, নামগুলো ফলো রাখলে আপনার জন্য ভালো হবে। তো আমরা আস্তে আস্তে কাজের দিকে যাই। তো আমি চাইলে এখান থেকে আমি আমার ডকুমেন্টের নাম চেঞ্জ করে দিতে পারলাম। যে গুগল ডক্স নাম হয়ে গেছে, গুগল ডক্স আমরা চেঞ্জ করে দিলাম। এখান থেকে দেখেন ফাইল একটা অপশন আছে। এই যে ফাইল অপশনটা, এই ফাইল অপশনে এখানে একটা অপশন আছে শেয়ার। শেয়ার অপশনটা আমি একটু পরে আলাপ আলোচনা করবো ক্লাসের শেষের দিকে। এখানে দেখেন নিউ, নিউ থেকে আপনারা চাইলে একটা নতুন ডকুমেন্ট, আমি কিন্তু এখন আর বলবো না যে গুগল ডক্স একটা নতুন পেজ, তার এক ডকুমেন্ট, তো সবাই ফলো রাখেন। নতুন ডকুমেন্ট নিতে পারবেন, মানে এমন একটা খালি পেজ দিতে পারবেন। আর এখান থেকে স্প্রেডশিট, মানে এক্সেল, অন্যান্য বিষয়গুলো আছে এগুলো নিতে পারবেন। এগুলো সম্পর্কে আরো আস্তে আস্তে দেখবেন। তারপর হচ্ছে ওপেন। ওপেন বলতে হচ্ছে আপনার ক্লায়েন্ট কিংবা আপনার কাছে পূর্ববর্তী কোনো ফাইল আছে, আপনি যেই ফাইলটার কাজ করতে চাচ্ছেন গুগল ডক্স এর মাধ্যমে, সেই ফাইলটা যদি আপনি এখানে আপলোড করতে হয়, সেটা এখান থেকে নিতে পারবেন। সেটা হোক আপনার গুগল ড্রাইভে, সেটা হোক এখান থেকে চাইলে সরাসরি কম্পিউটার থেকেও আপলোডে ক্লিক করে এখান থেকে সিলেক্টেড ফাইল ফ্রম ইউর ডিভাইস, এখান থেকে আপনি চাইলে আপলোড করে দিতে পারবেন, আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে ওপেন অপশনের ব্যবহার। তারপরে হচ্ছে এখান থেকে ইমেল, মানে আপনি যদি লেখাটা লিখছেন এখানে সম্পূর্ণ সেই জিনিসটাকে যদি চাইলে ইমেলের মাধ্যমে কাউকে পাঠিয়ে দিতে পারবেন, সেই কারণে ইমেল অপশনে ব্যবহার। তারপর হচ্ছে ডাউনলোড। ডাউনলোড দেখেন মাইক্রোসফট ওয়ার্ড, আপনি চাইলে এই ফরম্যাট, এই 7টা ফরম্যাটে চাইলে ডাউনলোড করতে পারবেন এই ফাইলটাকে। এই যে ফাইলটা আছে, যে ডকুমেন্টে যে লেখাগুলো আছে, এগুলো যদি আপনি ডাউনলোড করতে চান, সেগুলো গুগল ডক্স বা মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারবেন, একটা ডকুমেন্ট ফরম্যাটে করতে পারবেন, টেক্সট ফরম্যাটে করতে পারবেন, পিডিএফ ফরম্যাটে করতে পারবেন, প্লেন টেক্সটও করতে পারবেন। ঠিক আছে, এই সকল মেনুগুলো দ্বারা করতে পারবেন। ভার্সন হিস্টরি এখানে আর কিছু দরকার নাই। তারপর এডিট। এডিটের অপশনটা আসি, আনডো এবং রিডোর ব্যবহার দেখবো আমরা। আনডো এবং রিডোর ব্যবহার দেখার জন্য আমি এখানে কিছু লেখালেখি করলাম। ঠিক আছে, হালকা পাতলা কিছু লেখালেখি করার পর দেখেন আমি যখন এখান থেকে আনডো দিব, আমার লেখাটা কেটে যাবে। দেখছেন লেখাটা আছে নাই, এটা হচ্ছে আনডো, মানে লেখাটা সম্পূর্ণ একবার মুছে ফেলার জন্য। আপনি একটা ভুল লেখা লিখছেন, সেটা মোছার জন্য হচ্ছে আনডো। আর আপনি যদি চাচ্ছেন যে আমি লেখাটা ভুলে কেটে ফেলছি, লেখাটা আবার ফিরে আনতে চাচ্ছি, সেক্ষেত্রে রিডো। বুঝতে পারতেছেন আমার কথা? আপনি লেখাটা পূর্ববর্তী জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, এটা হচ্ছে আনডো। লেখাটাকে পরবর্তী জায়গায় আবার ফিরে আনতে চাচ্ছেন, সেটা হচ্ছে রিডো। ঠিক আছে, এগুলো সবাই বোঝার চেষ্টা করবেন যে আমি কোন মেনুর কি ব্যবহার বিধি বলতেছি এবং কোন মেনুর কি নাম বলতেছি। এগুলো যখন আপনারা নলেজে রাখবেন, তখন আপনাদের অ্যাপের মাধ্যমে কাজ করতে আর সমস্যা হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে কাট। কাট বলতে আশা করি কাট বলতে কি এগুলা বোঝানো লাগবে না। তারপরে দেখা এখান থেকে আমি চাইলে কাট মানে একদম দেখছেন কেটে ফেলতে পারবো, আবার এটা চাইলে এখান থেকে আবার পেস্টও করতে পারবো। কাট কপি ব্যবহার, এগুলা বেশি ভালো লাগবে না ইনশাল্লাহ, আশা করি। তারপর হচ্ছে দেখেন শো রুলার। রুলারটা কি, এই যে অংশটা আছে না, এই যে অংশ, এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 এরকম দেখা যাচ্ছে, এটাকে বলা হয় রুলার। রুলারের কাজ কি দেখেন, আমরা চাইলে এই অংশের এদিকটাতে, এই যে এই দিকটাতে চাইলেও লিখতে পারতেছি না, তাই না? এই অংশের এদিকটাতে, এই অংশের এদিকটাতে চাইলেও লিখতে পারতেছি না। বুঝতে পারতেছেন আমার কথা? ভাই ক্লাস করাইতেছি, আগে ক্লাসটা দেখেন। মোবাইলের ব্যাপারটা আমি তো বললাম, এক কথা বারবার বললে তো হয় না, তাই না? আমি তো বলছি মোবাইলের ব্যাপারটা সমাধান আমি দিয়ে দিব। তো ক্লাসের দিকে ফোকাস। তো এখান থেকে দেখেন আমরা চাইলেও এই অংশের এই জায়গাটাতে লিখতে পারতেছি না, তাই না? এই জায়গাটাতে লেখার জন্য আমাদের ব্যবহার করতে হবে রুলার। এই যে রুলারের যে অপশনটা আছে, এটা যদি আমি টেনে এখানে নিয়ে যাই, দেখেন আমার লেখাটা এখন এখান থেকে শুরু হবে। ঠিক আছে, আমার লেখাটা এখন ওইখান থেকে শুরু হবে। দেখছেন, আমি এখন চাইলে এই অংশ কিন্তু আমি চাইলে একদম কর্নারও নিয়ে আসতে পারবো, মানে এখান থেকে লেখা শুরু করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে রুলারের কাজ, রুলারের মাধ্যমে এই কাজটা সম্পন্ন করা। বুঝতে পারতেছেন? এটা হচ্ছে রুলারের কাজ। তো আমি এই লেখাগুলোকে কেটে দিলাম, রুলারের কাজটা দেখলাম।
এখন এখান থেকে ভিউ, এখান থেকে এই যে ইকুয়ালেশন বার, এটা হচ্ছে ইকুয়ালেশন বার। ইকুয়ালেশন বার গুলা দিয়ে কি করে, ইকুয়ালেশন বার দিয়ে লেখালেখি করে এটা সামনে আমি দেখাবো। আচ্ছা, তারপর আসেন আমরা ইনসার্ট ফরম্যাটে। ইনসার্ট বলতে আমরা ইনপুটকেও বুঝি, মানে বাহির থেকে কোনো কিছু আনা, এটা কিন্তু সহজ ভাষা আমরা ইনপুট বুঝি, তো এটা কম্পিউটার ভাষা বলা হয় ইনসার্ট, কিছু ইনসার্ট করে আনা। দেখেন আমি চাইলে এখান থেকে একটা বাহির থেকে একটা ইমেজ আনতে পারবো, আপলোড ফ্রম কম্পিউটার, আপনি চাইলে কম্পিউটার থেকে সরাসরি নিতে পারবেন, সরাসরি ওয়েব থেকে চাইলে খুঁজে নিতে পারবেন, আপনার ড্রাইভে যদি ফটো সেভ করা থাকে সেগুলো নিতে পারবেন, ফটোস থাকলে কিংবা কোনো ইউআরএল মানে কোনো লিংকের মাধ্যমে যদি নিতে চান সেটাও নিতে পারবেন। তো দেখেন আমি যদি আপলোড ফ্রম কম্পিউটার থেকে নিই, আমি এখান থেকে ডেস্কটপ থেকে নিচ্ছি, ঠিক আছে, আমি এটা ইমেজ বাইরে থেকে নিয়ে আসলাম, এটাকে বলা হয় ইনসার্ট, মানে আমি ইম্পোর্ট করে নিলাম, বুঝতে পারতেছেন? আমি এটাকে কেটে দিই, তারপর আবার এখান থেকে আসেন, এখান থেকে আবার আমি আরেকটু দেখাই, এই যে টেবিল, টেবিলের যে বিষয়টা আছে এটা আমরা দেখবো গুগল শিট, মানে এক্সেলের সাথে যেটা সিমিলার সেই জিনিসটা দেখবো আমরা গুগল শিটে, এটা এখন দেখবো না, ড্রয়িং প্রয়োজন পড়বে না, চার্ট এই জিনিসটা দেখবো শিটস, দেখছেন এই শিটসে দেখবো। এবার আসে হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইনটা দেওয়ার আগে এখানে একটু আরেকটা জিনিস দেখাই নি আপনাদের। ধরেন আপনারা কোনো কথা লিখতেছেন, এখানে অনেকগুলো শব্দ একই রকম ব্যবহার হয়েছে, কিন্তু সেই শব্দগুলো তো আর একটা একটা করে খুঁজে পাওয়া সম্ভব না, তাই না? তো এই কারণে শব্দগুলোকে খুঁজে বের করার জন্য এবং সেগুলোকে চেঞ্জ করার জন্য একটা ব্যবহার বিধি আছে, সেটার নাম হচ্ছে এই যে এডিট অপশন থেকে ফাইন্ড এন্ড রিপ্লেস। সবাই মনে রাখবেন এটার নাম হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস। এই ফাইন্ড এন্ড রিপ্লেসে যখন ক্লিক করবেন, ফাইন্ড এন্ড রিপ্লেস এটা মোবাইলও আছে, কেউ দয়া করে কেউ এটা নিয়ে হেজিটেট হবেন না, মোবাইলের বিষয়টা আমি দেখাবো, বারবার বলতেছি, তারপর অনেকে মেসেজ দিতেছেন, আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে বিষয়টা, আমি বারবার বলছি যে আমি মোবাইলে এটা দেখাবো, আবারও দেখাবো, এটা নিয়ে এত ধৈর্য ধরে। দেখেন এখানে অনেকগুলো রহিম আছে, দেখেন কথার মাঝখানে কিন্তু একটা রহিম আছে, তো এইভাবে অনেক সময় আপনি একটু একটু করে যদি এইভাবে খুঁজতে যান আপনার অনেক সময় লাগবে। এখানে ছোট্ট কিছু লেখা দেখে আমি আপনি খুঁজে বের করতে ফেলতে পারতেছি। আপনার কাছে যখন ক্লায়েন্টের অনেক বড় লেখা থাকবে, তখন আপনি একটা শব্দকে খুঁজতে চাইতেছেন, তখন সেই শব্দটা খুঁজে নাও পেতে পারে, কিংবা আপনি একটা সংখ্যা খুঁজতে চাইতেছেন যে এত সংখ্যার এই কোটেশনটা কোথায় আছে দেখি, তখন আপনি তো সে একটা একটা করে পেজ খুঁজতে হবে না, সে একটা একটা করে পেজ খোঁজার দরকার নাই। এখানে এই ফাইন্ড এন্ড রিপ্লেস অপশন দ্বারা আমি যদি এখানে লিখি, দেখেন রহিম, আমি এখানে যখন রহিম দেখলাম, দেখেন এখানে সবগুলো রহিম কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখছেন সবগুলো রহিম কিভাবে সিলেক্ট হয়ে গেছে। সবগুলো রহিম কিভাবে সিলেক্ট হয়ে গেছে দেখছেন। আচ্ছা একটু বলেন তো আমারে, আমার কি সাউন্ডে কোনো প্রবলেম আছে নাকি? যারা আছেন একটু বলেন তো, ইয়েস অর নো মেসেজে তাড়াতাড়ি, যারাই ক্লাস করতেছেন আমার সাউন্ড কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার, আচ্ছা তাহলে যিনি শুনতে পাচ্ছেন না তার একটু সমস্যা আছে তাহলে সম্ভবত, তাহলে তার একটু সমস্যা আছে, কি যেন নাম ওনার, আহ, তালুক মোহাম্মদ ভাই, তাহলে আপনার নেটওয়ার্কে একটু সমস্যা হতে পারে, আপনি কষ্ট করে আপনার নেটওয়ার্কটা ক্লিয়ার করেন, হ্যাঁ আপনি নেটওয়ার্কটা চেক করেন তাহলে হবে। আর এমনি সবারই ক্লিয়ার আছে, আশা করি ক্লাস ক্লিয়ারই হয়। আচ্ছা দেখেন, তারপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আমি যেটা বলতেছিলাম, যে আসলে আমি চাচ্ছি যে রহিমকে খুঁজতে, আমি চাচ্ছি, জি এই সফটওয়্যারটা মাইক্রোসফট ওয়ার্ড এর মতো, এটা আমি আগেও বলছি। আচ্ছা দেখেন, আমি চাচ্ছি যে এখন আমি যে রহিমকে খুঁজে পাইছি, আমি চাচ্ছি এই রহিম যতগুলো রহিম আছে পুরো রহিমকে চেঞ্জ করবো। এখন আমার ক্লায়েন্ট বললো যে এখানে এই নামটা এই নামটা এই নামটা হবে না, তুমি এই নামগুলোকে চেঞ্জ করে দাও, আর আপনি এই নাম ব্যবহার করছেন 100 200, মনে করেন আপনি এই নাম ব্যবহার করছেন 100 200, আর ক্লায়েন্ট যখন বলবে যে তুমি নামটা চেঞ্জ করে দাও, তখন তো আপনার 100 200 নাম চেঞ্জ করতে বিরক্ত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার এই অপশনটা ব্যবহার করবেন, যেটার নাম হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস, ঠিক আছে? এই ফাইন্ড এন্ড রিপ্লেস এর অপশন থেকে আপনি এখানে দেখেন আমি লিখছি, যখন রহিম লিখছি তখন কিন্তু সকলগুলা রহিম সিলেক্ট হয়ে গেছে, আমি চাইলে রহিম গুলাকে আমি এখানে জববার দ্বারাও চেঞ্জ করে দিতে পারি। আমি যখন এই যে জববার লিখলাম নিচের অংশতে ফাইন্ড এন্ড রিপ্লেস উইথ জববার লিখে যখন এখানে যে রিপ্লেস অল দিলাম, দেখেন সবগুলা কিন্তু এখন জববার হয়ে গেছে, রহিম কিন্তু আর নাই।
এখানে যদি কেউ রহিমও লেখে সে কিন্তু পাবে না, দেখছেন আছে নাই। তো আমি যদি এখানে আবার জব্বার লিখি, দেখেন আমি এখানে যদি আবার জব্বার লিখি, দেখছেন আবার জব্বার গুলো সিলেক্ট হয়ে গেছে। আমি জব্বার গুলাকে চাইলে আমি আবার এখানে করিম ধারাও চেঞ্জ করে দিতে পারবো, দিয়ে যখন রিপ্লেস অল দিলাম দেখেন সবগুলো কিন্তু এখন আবার করিম হয়ে গেছে। তো এটাই হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস, মানে একই কথা অনেকগুলো আছে, সেগুলোকে আপনি একটা একটা করে ফাইন্ড করার কোনো দরকার নাই, আপনি চাইলে একবারে সেগুলো একসাথে ক্যাচ করে সরাসরি রিপ্লেস করে দিতে পারবেন। এটাই হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস এর ব্যবহার। আশা করি এটা ক্লিয়ার। আমরা যে অপশনটাতে ছিলাম সেটা হচ্ছে কি ইনসার্ট অপশন, তাই না? আচ্ছা ইনসার্ট অপশনে আবার দেখেন এই পর্যন্ত ছিলাম হরাইজন্টাল লাইন। আমরা আন্ডারলাইন সম্পর্কে জানি, মানে আন্ডারলাইনটা হচ্ছে একটা ওয়ার্ডের নিচে থাকে, তাই না? আন্ডারলাইন হচ্ছে একটা ওয়ার্ডের নিচে থাকে, মানে একটা যদি আমি আন্ডারলাইন দিই, যে দেখেন আমি যখন আন্ডারলাইনটা দিব এখান থেকে এখানে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন কই থেকে দিচ্ছি এটা কিন্তু আমি দেখাম, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিতেছি, কনফিউজ হওয়ার কিছু নাই। আন্ডারলাইনটা হচ্ছে একটা ওয়ার্ডের নিচে, আর হরাইজন্টাল লাইন হচ্ছে সম্পূর্ণ একটা লাইনের নিচে। দেখেন সম্পূর্ণ একটা লাইন কিন্তু তৈরি হয়ে গেছে, এক ধরনের একটা পেজ ব্রেকও মনে করতে পারেন, মানে একটা সেকশন ব্রেক। সেকশন ব্রেক দিয়ে আমি নিচের সেকশনে চলে গেলাম, এমনটাও করতে পারেন। এটাকে বলা হয় হরাইজন্টাল লাইন। এই যে লাইনটা আসছে এটাকে বলা হয় হরাইজন্টাল লাইন, ঠিক আছে? এটা মনে রাখবেন সবাই। তারপর হচ্ছে ফুটনোট। ফুটনোট বলতে বোঝানো হয় একদম নিচে গিয়ে একটা নোট তৈরি হবে, দেখছেন একদম নিচে গিয়ে একটা নোট তৈরি হবে, আপনি এখানে চাইলে একটা কোটেশন দিয়ে দিতে পারেন। আমরা অনেক সময় অনেক কিছু দেখি না, যে বিশেষ দ্রষ্টব্য, এই জিনিসটা লেখা থাকে একদম পেজের নিচে ছোট্ট করে, এটা হচ্ছে সেই ফুটনোট, ঠিক আছে? কিংবা বিশেষ কোন বিষয়। আচ্ছা তারপর দেখেন এখান থেকে এই যে স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার বলতে বোঝানো হয় বিভিন্ন সাংকেতিক চিহ্ন। এই দেখেন বিভিন্ন সাংকেতিক চিহ্ন, এগুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। দেখতে পাচ্ছেন বিভিন্ন সাংকেতিক চিহ্ন এখানে অনেক ধরনের আছে, যে ল্যাটিন, যেটা ল্যাটিনও ব্যবহার করা সম্ভব, বুঝছেন? এই শব্দগুলো যে সাংকেতিক চিহ্নগুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। এই যে পাঞ্চুয়েশন, যেগুলো আমরা কিবোর্ডের উপরে কিংবা মোবাইলের কিবোর্ডের উপরে দেখতে পাই, এগুলো এখানে আছে সব। এখানে অনেক ধরনের আছে, ফরম্যাট এন্ড হোয়াইট স্কেপ, এই যে দেখেন, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, এই যে দেখেন, এবং অনেক আছে, এগুলোকে বলা হয় সাংকেতিক চিহ্ন কিংবা স্পেশাল ক্যারেক্টার। এবার আসেন ইকুয়ালেশনের উপরে। ইকুয়ালেশন এখান থেকে ইনসার্টে, ইনসার্ট থেকে ইকুয়ালেশন। ইকুয়েশন, ইকুয়েশন হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন বীজগণিতিক জিনিসপত্র লেখালেখি করি না, যেমন আপনার 2ab প্লাস √5, এই যে এখান থেকে দেখেন এই যে ইকুয়ালেশন, একটা ইকুয়েশন একটা বার আছে, এখান থেকে আপনি চাইলে যে রুট ব্যবহার করতে পারবেন, বুঝেছেন? ab a b b প্লাস প্লাস বি, এভাবে থাকে না আমাদের অনেক বীজগণিতিক, ঠিক আছে? এ বি প্লাস বি, এমন অনেক সূত্র আছে আমাদের, সেই সকল বিষয়গুলো আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। দেখছেন এখানে আরো অনেক সাংকেতিক চিহ্ন আছে, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ফাই, বুঝছেন? এখানে এইগুলো আছে, এগুলোর নাম হচ্ছে ইকুয়েশন, যেটা পাবেন ইনসার্ট ফরম্যাটে। সেম জিনিসটা মোবাইলেও পাবেন, আমি দেখাই দিব সুন্দরভাবে এগুলো, ঠিক আছে? তারপর হচ্ছে হেডার অপশন, এখানে বলছে হেডার এন্ড ফুটার। হেডার এর ফুটারটা আমি কাজ করতে করতে দেখাবো। তারপর হচ্ছে পেজ নাম্বার, আপনারা চাইলে পেজের নাম্বার দিয়ে দিতে পারবেন, এখান থেকে চাইলে নিচেও দিতে পারবেন, উপরে দেখুন দিলাম, পেজের নাম্বার চলে আসছে, দেখছেন একটা করে পেজের নাম্বার থাকতেছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে পেজ নাম্বার। তারপর সেকশন, পেজ ব্রেক। পেজ ব্রেক বলতে কি বোঝায়, আপনি এই পেজটাতে আছেন, আপনি এই পেজটাতে আছেন, আপনি চাচ্ছেন একটা নতুন পেজে চলে যাবেন, মানে এই পেজটা এইভাবে থাকবে, একই ডকুমেন্টে আপনি আরেকটা পেজ নিতে, আরেকটা ডকুমেন্ট নিতে চাচ্ছেন একই ডকুমেন্টে, মানে নতুন কোনো আসবে না, কিন্তু আরেকটা নতুন আসবে নিচে। দেখেন এখান থেকে যখন আমি এই যে ব্রেক দিব, পেজ ব্রেক, দেখেন আমার আগের পেজটা কিন্তু আছে, আমি একটা নতুন করে পেজ দিলাম, এটাকে বলা হয় পেজ ব্রেক। তো এবার আমরা আসবো মূলত আরেকটা দিকে। দেখেন আমরা অনেক সময় দেখি অনলাইনে লেখালেখির পরে ক্লিক হেয়ার লেখা থাকে, এরকম থাকে ক্লিক হেয়ার, এই লেখাটা থাকে, এই লেখাটা দেখা যায় যে ব্লু কালার হয়ে থাকে, তাই না? আমরা বেশিরভাগ সময় অনেক ওয়েবসাইটে দেখছি এগুলো, যে লেখাটা তো থাকে প্লাস লেখাটা ব্লু কালার থাকে, যে লেখাটাতে ক্লিক করলে আমাদের একটা অন্য ওয়েবসাইটে নিয়ে যায়, একটা আলাদা ওয়েবসাইট, যে ওয়েবসাইট এখানে থাকে না, এই লেখাটাতে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যায় সরাসরি, তাই না? এক সেকেন্ড, আমার একটা জরুরি মেসেজ আসছে, হ্যাঁ এক সেকেন্ড।
একটু অপেক্ষা করুন প্লিজ। দেখেন, তো এখানে দেখেন এই ক্লিক হেয়ার এই জিনিসটাকে আমরা চাইলে লিংক করতে পারবো কিসের সাথে। আমি এই যে এটাকে সিলেক্ট করলাম, সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ইনসার্ট থেকে এই যে লিংকে ক্লিক করলাম, লিংক, এই যে লিংকে ক্লিক করলাম না, এখান থেকে আমি যদি জাস্ট দিয়ে দিই হচ্ছে ধরেন google.com, এই লেখাটা লিখে এখান থেকে জাস্ট যদি অ্যাপ্লাই দিয়ে দিই, তখনই দেখবেন কি এই যে ক্লিক হেয়ার এটা আছে না, এটা একটা লিংক হয়ে গেছে। এখন বাহির থেকে কেউ কাউকে যদি আমি এই ডকুমেন্টটা পাঠাই, সে যদি এই ক্লিক হেয়ার লেখাটাতে ক্লিক করে না, তাহলে সে সরাসরি চলে যাবে এই গুগলে। এটা হচ্ছে লিংকের একটা সুবিধা, আপনি চাইলেই একটা জিনিস এখানে লিংক করে দিতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, যেটা ওয়েব পেজের ইউআরএল এর মাধ্যমে করা হয়। যেমন আমি এখানে এখন করে দিচ্ছি, দেখেন আমার এটা গুগলের সাথে লিংক হয়ে গেছে। এখন কেউ যদি এসে ক্লিক হেয়ার বাটনটাতে ক্লিক করে, এই ক্লিক হেয়ারে ক্লিক করে, তাহলে সে সরাসরি চলে যাবে কোথায়, একদম গুগলে চলে যাবে ডিরেক্ট। বুঝতে পারছেন? তো এটা ছিল আপনাদের ক্লিক হেয়ারের কাজ। আচ্ছা, এখন আসেন আমাদের হেডার অপশন। এখন আসেন আমাদের হেডার অপশন। হেডার অপশনটা কি? এই যে দেখেন উপরের একটা অংশ, সাউন্ড তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, আপনার এখানে সমস্যা দিতেছে কি কারণে বুঝতেছি না। আচ্ছা দেখেন, আমি তাহলে একটু জোরে কথা বলার চেষ্টা করতেছি আপনাদের সুবিধার্থে, সমস্যা নাই। এখানে দেখেন একটা হেডার অপশন বলে একটা অপশন আছে। হেডার কি? হেডার হচ্ছে, হেডার বলতে হচ্ছে উপরের যে একটা হেডিং অপশন থাকে। এই হেডার অপশনটার মানে হচ্ছে যে আপনাদের একটা অপশন পাবেন আপনারা সবসময়। আপনারা দেখবেন যে কাজের ক্ষেত্রে আমরা দেখি কিংবা বিভিন্ন পত্র পত্রিকায় দেখি যে উপরে একটা বড় করে হেডলাইন থাকে, তাই না? বড় করে কিন্তু একটা হেডলাইন থাকে। সেই হেডলাইনটাকে কম্পিউটার ভাষায় বলা হয় হেডার। সেই হেডলাইনটাকে কম্পিউটার ভাষায় বলা হয় হেডার, ঠিক আছে। তো এই হেডার অপশনটাই হচ্ছে এটা। এই যে হেডার অপশন, হেডার অপশন আসার পরে আমি আগে দেখাই। এই যে হেডার অপশনটা, হেডার অপশনের পরে এখানে একটা বিষয় আছে। সেই বিষয়টা কি, আমি ধরেন এখানে কিছু লেখালেখি করতেছি, দেখেন লেখালেখি করলাম, লেখালেখি করে আমার লেখাটা কিন্তু অনেক ছোট। এই ক্ষেত্রে আমি এটাকে একটু ফরম্যাটিং করবো। ফরম্যাটিং করবো বলতে হচ্ছে লেখার ফন্টের স্টাইল চেঞ্জ করব, লেখার ফন্টের সাইজ বাড়াবো, ঠিক আছে, এগুলো করব। তো দেখেন এখান থেকে যে ফরম্যাট, চাইলে আপনি ফরম্যাট থেকেও সরাসরি কাজ করতে পারেন, কিংবা আপনি চাইলে এই যে টুল বারটা আছে, টুল বার থেকেও করতে পারেন। তো আমি এই যে লেখাটাকে এখন একটু বড় করে দেবো, এখান থেকে যে টুল বার থেকে ফন্ট সাইজ, আমি লেখাটাকে বড় করে দিলাম। বড় হেডারটাকে একটু ফরম্যাটিং করে দিই, দাঁড়ান। দেখেন আমার লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। তো আমি চাচ্ছি আমার লেখাটাকে একটু মোটা করতে, যেমন এই লেখাগুলো কত মোটা দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে। চাই মোটাটা একটু পরে করি। আমি এখান থেকে চাচ্ছি যে আমার লেখার স্টাইলটাকে চেঞ্জ হোক, আমার লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। লেখার স্টাইল চেঞ্জ করার জন্য এখান থেকে এই যে ফন্ট স্টাইল কিংবা ফরম্যাট থেকে এই যে টেক্সট, ঠিক আছে, টেক্সট থেকে সাইজ, ক্যাপিটালাইজেশন, এগুলো কিন্তু এখানে আছে। ওকে, তো আমি এটা এখানে এখান থেকে সরাসরি এই যে ফন্ট স্টাইলে থেকে ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দেব। দেখেন ফন্টের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আমার ফন্টের স্টাইলটা। এখন একটা জিনিস খেয়াল করেন আপনারা,
আমরা হেডলাইন কিন্তু দেখি বরাবর পত্রিকার মাঝখানে থাকে, তাই না? তো আমার হেডলাইন তো একদম বাম দিকে। আমার এই হেডলাইন গুলাকে বামে ডানে মাঝখানে নিতে হলে আপনাদের একটা মেনুর ব্যবহার করতে হবে, একটা টুলের ব্যবহার করতে হবে, যে টুলটার নাম হচ্ছে অ্যালাইনমেন্ট। মনে রাখবেন সবাই, এই টুলটার নাম হচ্ছে অ্যালাইনমেন্ট। এই যে এখানে অ্যালাইনমেন্ট, ঠিক আছে? এই অ্যালাইনমেন্ট, এই টুলগুলা কিন্তু আমি এখন জাস্ট যে ব্যবহার বিধি দেখাচ্ছি, আমি কিন্তু যখন মোবাইলে যাব তখন কিন্তু জাস্ট আমি টুলগুলা দেখাবো আপনাদের। যে অ্যালাইনমেন্ট বলছিলাম, এই যে দেখেন অ্যালাইনমেন্ট টুলটা আছে। তারপরে বলছিলাম যে ফন্টের সাইজ কিভাবে বাড়াতে হয়, সেই ফন্টের সাইজের মেনুগুলো আছে, আমি জাস্ট সেইগুলো দেখাবো। তো এই কারণে এইগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করেন। আর যখন আরো আবার ক্লাসের শেষে ভিডিওটা দেখবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে অ্যালাইনমেন্ট থেকে যখন অ্যালাইনমেন্ট হয় 4 প্রকার, মনে রাখবেন অ্যালাইনমেন্ট হয় 4 প্রকার: লেফট অ্যালাইনমেন্ট, সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, প্যারাগ্রাফ। এই 4টা স্টাইলের হয়, ঠিক আছে? আমি যখন এই যে সেন্ট্রালে ক্লিক করলাম, দেখেন আমার লেখাটা কিন্তু একদম মাঝ বরাবর সেন্ট্রালে চলে আসছে, দেখতে পাচ্ছেন? মাঝ বরাবর সেন্টারে চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালাইনমেন্টের ব্যবহার। তো আমি এখান থেকে চাইলে আমার লেখাটাকে একটু ঘুরে পেঁচে দিতে পারি, এখান থেকে ফরম্যাটও দিতে পারি, চাইলে এখান থেকেও দিতে পারি। দেখেন আমি যখন বোল্ড দিলাম আমার লেখাটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় বোল্ড। বোল্ড দিলে আপনার লেখাটা পরিমাণের তুলনায় মোটা হয়ে যাবে। দেখেন এখানে যখন এই যে বোল্ডটা দেওয়া আছে, আমি এখানটাতে আবার দেখাই, এখানে কিছু লেখালেখি করলাম আমি, ঠিক আছে? এই যে কিছু লেখালেখি করছি, কিন্তু এইগুলোর তুলনায় কিন্তু এই লেখাটা অনেকটাই চিকন, এইগুলোর তুলনায় এই লেখাটা অনেকটাই চিকন। আমি চাইলে এই লেখাটাকে এইভাবে সিলেক্ট করে এই যে বোল্ড দিলাম, লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে, দেখছেন? এগুলোর সাথে একসাথে মিলে গেছে না? আবার চাইলে আমি আমার এই লেখাটাকে একটু কাট করে দিতে পারবো, যেটা স্টাইলের নাম হচ্ছে ইটালিক। দেখেন এই লেখাগুলো যেমন সোজা, এই লেখাটা কিন্তু একটু মানে হেলানো টাইপের, যেটাকে বলা হয় ইটালিক, ঠিক আছে? যেটাকে বলা হয় ইটালিক। এটা সবাই মনে রাখবেন। তারপর হচ্ছে দেখেন এই যে এখানে আমার এটা কিন্তু আন্ডারলাইন আছে, আমি চাইলে এই লেখাটাকে আন্ডারলাইন, এই লেখাটা করবো এখানে, আমার লেখাটার নিচে আমি চাচ্ছি একটা আন্ডারলাইন থাকুক, আমি চাইলে এই লেখাটাকে এভাবে সিলেক্ট করে এই যে আন্ডারলাইন অপশনটা আছে, দেখছেন? আন্ডারলাইন হয়ে যাচ্ছে। অযথা কেউ মেসেজ দিবেন না, অযথা কেউ মেসেজ দিবেন না, আমি দেখাচ্ছি। অযথা মেসেজ দেওয়ার কোনো কারণ নাই, আপনি মেসেজ দিলে কিন্তু মেসেজটা চেক করি কি দিতেছে। তো এই অযথা শুধু তুমি মেসেজে বসে বসে টাইপিং করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো দেখেন আমি আন্ডারলাইনটা এখানে দিয়ে দিচ্ছি। আবার আমি চাচ্ছি যে আমার লেখাটার একটু ফন্ট স্টাইলটাকে কালারটাকে চেঞ্জ করে দেবো, কারণ এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? দেখছেন আমার কালার চেঞ্জ হয়ে গেছে। এগুলো কিন্তু ফরম্যাট থেকেও পারবে। এখান থেকে আমি চাচ্ছি আবার ফিল কালারটা চেঞ্জ করে দেবো, এখান থেকে আমি আমার এটা ফিল কালার চেঞ্জ করে দেবো, দেখছেন? এটা হচ্ছে আপনার বিভিন্ন ব্যবহার বিধি দেখাচ্ছে। তারপরে এই যে লিঙ্কটা আমরা ইনসার্ট অপশন থেকে করছিলাম, এই যে ইনসার্ট লিঙ্ক, এই লিঙ্কটা চাইলে এখানেও করে দিতে পারবেন। আমি চাইলে এখান থেকে এটাকে ইয়ে করে লিঙ্কটাতে ক্লিক করে এখান থেকে রিকভারি আইটি ইনস্টিটিউট, যে রিকভারি ওয়ান্ডার শেয়ার ওয়ানের জায়গায় চলে গেছে, রিকভারি আইটি ইনস্টিটিউট, এগুলো দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে লিঙ্কের ব্যবহার। এই যে কমেন্ট, এই কমেন্ট যে সেকশনটা আছে না, দেখেন সাইড থেকে কমেন্ট, এই কমেন্ট সেকশনটা ব্যবহার করবে হচ্ছে ক্লায়েন্ট। মানে আপনি যেটা লেখালেখি করতেছেন এই লেখাটা কিন্তু এখানে একটা বড় সুবিধা হচ্ছে কি জানেন, সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করা যায়। মানে ক্লায়েন্টও কাজ করে, আপনিও কাজ করবেন, ক্লায়েন্ট আপনার কাজটা দেখতে পাবে লাইভ, একদম লাইভ দেখতে পাবে, যেহেতু এটা নেটের মাধ্যমে ব্যবহার করা হয়। ক্লায়েন্ট আপনার লাইভ কাজটা দেখতে পাবে, আর এই লাইভ কাজটা দেখতে পাবে তখনই ক্লায়েন্ট কিন্তু কমেন্ট করবে, যেখানে কমেন্ট সেকশন, এখান থেকে কমেন্ট করবে যে এই কাজটা হয় নাই। আপনি কাজ করতে করতে ক্লায়েন্ট আপনাকে কমেন্ট করবে এই কাজটা হয় নাই, এই কাজটা হয় নাই, এটাকে চেঞ্জ করো, এটাকে পরিবর্তন করো, ঠিক আছে? এটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলবে। এটা হচ্ছে কাজ। এই কারণে এই অপশনটাকে ক্লায়েন্টরা বেশি পছন্দ করে। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, এই যে আমার লেখাগুলো আছে না, আপনাদের কিন্তু অনেক সময় এমন কাজ আসবে যে কাজটা হচ্ছে ফরম্যাটিং। মানে ফরম্যাটিং বলতে লাইনের অনেক পেজ অনেক বেশি ব্যবহার হয়েছে, যে কাজটা কিংবা যে লেখাগুলা ব্যবহার হওয়ার কথা ছিল 5টা পেজ, ওই লেখাগুলো ব্যবহার হয়ে গেছে 6 পেজ 7 পেজ। কথাটা আমার বোঝার চেষ্টা করেন। কিছু লেখা ব্যবহার হওয়ার, কিছু লেখা সীমাবদ্ধ হওয়ার কথা ছিল 5 পেজে, মানে 5 পেজ হইলে ওই লেখাগুলোর জন্য যথেষ্ট, কিন্তু তারা লিখতে লিখতে সেটা বানাই পেজে 7 পেজ। বুঝতে পারতেছেন আমার? তো আপনাকে ক্লায়েন্ট দিল যে তুমি সেটাকে একটু কমায় টমায়, তখন আপনাদের এইসব ফরম্যাটিং গুলা করতে হবে, যে লেখাটা কোন জায়গায় বেশি স্ট্রেস করছে, কোন জায়গায় লেখাটা বেশি বোল্ড হয়ে গেছে, কোন জায়গায় লেখাটা বেশি ফন্ট সাইজ খাইতেছে, সেই সকল জিনিসগুলো আপনাদের ফলো করতে হবে, ফলো করে করতে হবে। আরেকটা জিনিস থাকবে যে অনেক সময় দেখবেন লেখার এই যে মাঝখানে দেখছেন অনেকখানি দূরত্ব বজায় রাখছে, কিন্তু
মোটামুটি নোবেল করোনা পাইছে যেভাবে দূরত্ব বজায় রাখে এরকম দূরত্ব বজানো তাদের, ঠিক আছে। আপনারা চাইলে এই দূরত্ব গুলো একটু কমাই দিতে পারবেন কিভাবে, এই যে দেখেন লাইন স্পেসিং, এটা মনে রাখবেন সবাই যে লাইনে লাইনের দূরত্ব কমানোর জন্য লাইন স্পেসিং এটার ব্যবহার করা হয়। দেখেন এখানে 1.15 আছে, আমি যদি 1.5 দিয়ে দিই আরো বেশি দূরত্ব হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এখান থেকে চাইলে এই যে কাস্টম স্পেসিং এটা করে দিবেন, এইগুলো মনে রাখবেন। আমি কিন্তু এখন যেমন ডিটেলে দেখাচ্ছি তখন যত ডিটেলে দেখাবো না, মোবাইলে আমি জাস্ট সেই অপশন গুলোর নাম বলে দেবো, যে অপশনটা ব্যবহার করছিলাম এই অপশনগুলো মোবাইলে আছে, এটা জাস্ট দেখাই দেবো আপনাদের, ঠিক আছে। দেখেন এখন কিন্তু আরো লেগে আসছে, আগে যে বেশি ছিল তার সাথে এখন আরো কমে আসছে, কিন্তু জায়গা কমে আসছে, এটাকে বলা হয় লাইন স্পেস। আচ্ছা, তারপর একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে চেক বক্স স্টাইল। চেক বক্স স্টাইলটাকে এখান থেকে দিয়ে যদি আমি এই যে চেক লিস্ট দিয়ে দিই, চেক বক্স স্টাইল এসে বসে, অনেক সময় যে সিলেক্ট করা বিষয়গুলো চলে আসবে, দিলে এটা কেটে যাবে। মানে এটা ব্যবহার করে ক্লায়েন্ট যে এই জায়গাটা হয় নাই, সে তখন ওই জায়গাটাতে একটা চেক বক্স ব্যবহার করে বুঝাই দিবে আপনাকে, ঠিক আছে। তখন একটা চেক বক্স ব্যবহার করে আপনাকে বুঝাই দিবে। আচ্ছা, তাহলে দেখেন এটা তিন ধরনের হয়, একটা হচ্ছে চেক লিস্ট, একটা হচ্ছে বুলেট লিস্ট। বুলেট লিস্ট কোনটা, এই যে এটা হচ্ছে বুলেট লিস্ট, এই যে দেখেন এটা হচ্ছে বুলেট লিস্ট, এই যে দেখছেন বুলেট, এরকম বুলেট আকারে থাকবে, বুলেট এরকম বুলেট আকারে থাকবে, এটা হচ্ছে বুলেট লিস্ট। আর একটা হচ্ছে কি আপনার এখানে নাম্বার, দেখছেন যে 1 2 3 4 চলে আসছে, আমি এখান থেকে যাই দিব, দেখছেন আশা করি এইভাবে আমি যদি জাস্ট ইন্টার দিব, লেখালেখি করব, ইন্টার দিব, চলে আসবে, লেখালেখি করব, ইন্টার দিব, অটোমেটিক নাম্বারিং হয়ে যাবে, অটোমেটিক নাম্বারিং হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, অটোমেটেড নাম্বারিং হয়ে যাবে, ওকে। আচ্ছা, তারপর একটা জিনিস দেখেন, এখানে আমরা অনেক সময় দেখি যে একটা মেইন মেনু থাকে আর কয়েকটা সাব মেনু থাকে, তাই না? একটা মেইন মেনু থাকে, কয়েকটা সাব মেনু থাকে। তো সেই সাব মেনুটা ব্যবহার করার জন্য এখান থেকে আপনি যেই চাচ্ছেন যে জায়গাটা সাব মেনু হিসেবে ব্যবহার করবেন, সেই জায়গাটা সিলেক্ট করে এই ইনডেন্ট অপশনটা ক্লিক করবেন, ঠিক আছে, যেখানে সাব মেনু আকারে হয়ে আসবে, ঠিক আছে। এই ছিল আপনাদের গুগল ডক সম্পর্কিত কার্যকলাপ, গুগল ডক সম্পর্কে কাজ। এই ছিল আপনাদের গুগল ডক্স সম্পর্কে কাজ। আচ্ছা, আমি যতটুকু দেখাবো মোবাইলের, ততটুকু দেখেও যদি না বুঝেন, ততটুকু দেখেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে মোবাইলের একটা ভিডিও করা আছে ডিটেলে, ঠিক আছে, সেটা দিব আজকের জন্য। তারপর নেক্সট ক্লাস থেকে আপনাদের আবার মোবাইলে ক্লাস করানো, সমস্যা নেই, যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে ক্লাস চালনা করা হবে, ঠিক আছে। কিন্তু পিসিতে দেখালাম, পিসিতে দেখে যদি আপনাদের সেইভাবে মোবাইলে দেখাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমার কথাটা ভালোভাবে খেয়াল করেন, পিসিতে দেখানোর পরেও যদি আপনাদের মোবাইলে কাজ করতেও আবার সমস্যা হয় মোবাইলে দেখানোর পরে, সেক্ষেত্রে মোবাইলে একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা দেব, সেটা দেখে যদি কি যতটুকু বুঝবেন, নেক্সট ক্লাস থেকে আবার মোবাইলে করাবো, লাগলে সমস্যা নাই, নেক্সট ক্লাস থেকে আবার মোবাইলে করাবো, ঠিক আছে। তো এই ছিল আপনাদের আজকের গুগল ডক সম্পর্কিত। আর এটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তারা হাত উঠান, ঠিক আছে, তারা হাত উঠান। আর আমি একটু সরাসরি চলে যাচ্ছি মোবাইলে, যাদের কোয়েশ্চেন আছে তারা হাত উঠান, তারা রাইস হ্যান্ড দেন। আচ্ছা দেখেন, আমি প্রথমে তো মোবাইলে চলে যাই, দেখেন যাদের কোশ্চেন আছে তারা হাত উঠান, অনেকে হাত উঠাইছে, আমি মাইক অন করে দিচ্ছি। আচ্ছা, আমি একটু গুগল ডক্সটা দেখাইনি, যারা হাত উঠেছেন তারা একটু অপেক্ষা করেন, গুগল ডক্সটা দেখাইনি, হ্যাঁ। এই যে দেখেন মোবাইল এখান থেকে যে ডক্স দেখা দেখছেন আমার অপশনটা ডক্স, এই ডক্সে চলে যাবেন আপনারা সরাসরি। ডক্সে আসার পরে আমি যেভাবে কথাগুলো বলবো, কথাগুলো ভালো করে খেয়াল করার চেষ্টা করুন, ঠিক আছে। এইভাবে কিন্তু এত ডিটেলে আমি খুব কমই শিখাতে দেখছি অনেকে, তো আমি যেভাবে দেখাচ্ছি আশা করবো না এরপর আর কোনো
সমস্যা থাকবে। দেখেন এই যে উপরে আর লেখা দেখছেন, আর লেখা, আর লেখার সাথে যে ফাইল অপশনটা আছে, এই ফাইলটা হচ্ছে আমরা পিসিতে যে মেনু ওপেন ব্যবহার করছিলাম না, ফাইল অপশন থেকে ওপেন, যেভাবে আপনি আপনার চাইলে মোবাইল থেকে কিংবা ডকুমেন্ট থেকে কিংবা আপনার পিসি থেকে কিংবা ক্লায়েন্টের দেওয়া একটা ফাইল আপনি আপলোড করতে পারবেন, সেটা হচ্ছে এই যে ফাইল অপশন। এখান থেকে ক্লিক করে এই যে ডিভাইস স্টোরেজ গুগল ড্রাইভ, ডিভাইস স্টোরেজ থেকে আপনি চাইলে সেই ফাইলটা এখানে আপলোড করে নিতে পারবেন, আপনার ক্লায়েন্টের দেওয়া হোক যার দেওয়া হোক। ঠিক আছে, এটা হচ্ছে সেই ওপেন মেনুটা। সবাই খেয়াল করেন, আমি যতগুলো মেনুর নাম বলছি ততগুলো মেনু কিন্তু এখানে দেখাবো, কার্যকরী মেনুগুলা, এগুলো সবাই খেয়াল করেন। কিবা এই যে এখান থেকে দেখছেন ডিভাইস ফাইল থেকেও আপনারা ছেড়ে নিতে পারবেন। তারপর হচ্ছে একটা নতুন মেনুর জন্য কোনটা প্রেস করবেন, এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, প্লাস বাটন, এই প্লাস বাটনটাতে ক্লিক করবেন একটা নতুন মেনুর জন্য। এখান থেকে নিউ ডকুমেন্ট, নতুন ভাবে লেখালেখি করার জন্য যে নিউ ডকুমেন্ট, এটাতে যখন ক্লিক করবেন দেখেন আপনাদের সামনে একটা নতুন ডকুমেন্ট চলে আসবে, দেখছেন একটা ডকুমেন্ট চলে আসছে। আচ্ছা এবার আসেন, প্রথম উপর থেকে শুরু করি, উপরের অংশটা দেখেন। এই যে আমি লেখালেখি করলাম হালকা পাতলা। আমি প্রথমে বলছিলাম আন্ডো এবং রিডোর কথা, তাই না? প্রথম যে মেনুটা দেখাইছিলাম আন্ডো এবং রিডো, এই যে দেখেন আন্ডো, এই যে উপরের বাম দিকে যে কাজ করে এটা হচ্ছে আন্ডো, ডান দিকে যেটা কাজ করে এটা হচ্ছে রিডো। দেখতে পাচ্ছেন, বাম দিকে কাজ করা হচ্ছে আন্ডো, ডান দিকে কাজ করা এটা হচ্ছে রিডো, যেটা আমি প্রথমে দেখাইছিলাম এডিট অপশনে, মনে রাখেন। তারপর হচ্ছে এই যে দেখেন আবার নিচের দিকে লেখাটা দেখেন, এখানে দেখেন বি, মানে একটু আগে যেটা দেখালাম বোল্ড করা, কোন লেখাকে যদি বোল্ড করতে হয় সেটাকে সিলেক্ট করে বিতে ক্লিক করেন, দেখছেন লেখাটা বোল্ড হয়ে গেছে। তারপর কোন লেখাকে যদি ইটালিক করতে হয়, এই যে লেখাটাকে সিলেক্ট করে আইতে ক্লিক করেন, আই লেখাটাতে, এটা হয়ে যাবে ইটালিক। দেখছেন আমার লেখাটা কিন্তু হেলানো হয়ে গেছে, একটু আগে যেগুলো বলছি আমি, ফলো করার সবাই, যেই মেনুগুলোর কথা বলছি ঠিক সেম মেনুগুলাই কিন্তু এখানে, ঠিক আছে, ঠিক সেম মেনুগুলাই কিন্তু এখানে আছে। তারপরে দেখেন এই যে আন্ডারলাইন, যে জিনিসগুলো দেখেছিলাম এগুলো এই যে আন্ডারলাইন, দেখছেন আমার লেখাটা কিন্তু আন্ডারলাইন হয়ে যাবে, আন্ডারলাইন, ঠিক আছে। তারপরে দেখেন এখান থেকে চাইলে এই যে আমি আমার লেখাটাকে কালার, যে কালারটা দেখাইছিলাম ওই যে উপরের অংশে রিকভারি আইটি ইনস্টিটিউট যখন লিখছিলাম, ওটা একটা কালার নির্ধারণ করে দিয়েছিলাম কিন্তু, এই যে এই অংশ দ্বারা এই যে এই লেখাটা দ্বারা আপনি চাইলে কালার নির্ধারণ করে দিতে পারবেন। আমার লেখাটা কিন্তু একটা কালার নির্ধারণ হয়ে গেছে, দেখছেন। তারপর দেখেন আমি অ্যালাইনমেন্টের কথা বলছিলাম, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, তাই না? এখান থেকে নিচে দিয়ে নিলাম। এই যে দেখেন এই যে লাল বাটন, এ তে লাল, এ লিখে লাল নিচে দিয়ে লাল রংটা দেওয়া, এটার সাথে এই যে অ্যালাইনমেন্ট, সেন্ট্রাল দিলে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট হয়ে গেল, যখন রাইট অ্যালাইনমেন্ট দিলাম রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেল, যখন প্যারাগ্রাফ দিলাম অ্যালাইনমেন্ট হয়ে গেল। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এগুলোর নাম অ্যালাইনমেন্ট, ঠিক আছে। তারপরে একটু আগে যেমন দেখালাম তিন ধরনের ব্যবহার করা যায়, একটা হচ্ছে বুলেট লিস্ট, একটা নাম্বারিং লিস্ট, আর একটা হচ্ছে চেক লিস্ট। এই যে দেখেন চেক লিস্ট, দেখেন চেক লিস্ট আকারে এসে বসে কিন্তু এই যে বুলেট লিস্ট, এটা সাথেই যখন চেক লিস্টে ক্লিক করুন বাকিগুলো কিন্তু চলে আসবে। তারপর হচ্ছে দেখেন নাম্বারিং, আমি যদি এখন একটা একটা করে দিই যে নাম্বার হয়ে গেল, একটু আগে এই কিছুক্ষণ আগে যেটা পিসি দেখালাম নাম্বারিং লিস্ট হয়ে গেছে কিন্তু। আচ্ছা তারপরে আবার বলছিলাম যে কোনো সময় দেখি যে পিসিতে বিভিন্ন প্রশ্নে যে একটা মেইন প্রশ্ন থাকে তার সাথে কিছু সাব কোয়েশ্চেন থাকে, তাই না? তো সেই সাব কোয়েশ্চেন কিভাবে তৈরি করে, এই যে ইনডেট, দেখছেন সাব কোয়েশ্চেন মানে একের এ, তারপর আবার যদি দেই একের বি, লিখে লিখে আবার যদি একের সি, আমরা যেমন এমসিকিউ দেখি একের ডি, দেখছেন এগুলো মেনুর সাথে সাব মেনু, এই ইনডেট। আবার যদি চাই এটাকে ফিরে নিতে, এই যে ডিক্টেট, মানে আগের জায়গায় চলে আসছে, আবার যখন এটা দেবো ইনডেন্ট হয়ে যাবে। এই মেনুগুলা যেগুলা এই মাত্র দেখাইছি, তো এই মেনুগুলা মোটামুটি শেষ হলো। আবার উপরে চলে আসেন, একদম উপরে দেখেন এ লেখা লিখে তিনটা ডট দেওয়া, চারটা ডট, এ লিখে চারটা ডট, এই অপশনটাতে ক্লিক করে যে জিনিসটা এইমাত্র দেখালাম সকল কিছু এখানে। এই যে হাইলাইট কালার কোনটা, যে আমি পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম খেয়াল আছে, ওই এই অপশনটাতে ক্লিক করলে এগুলো সব একসাথে পেয়ে যাবেন। তো এগুলো এখানে আসতে দেখে আমি সহজে দেখাই দিচ্ছি আপনাদের। তারপর যদি ওইভাবে না পান তাহলে ওই যে এ চারটা ডট দাও এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে যে হাইলাইট কালার, আমি চাইলে হাইলাইট কালারটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেখছেন হাইলাইট কালার হয়েছে, পিছনে আকাশি আর কি অন্য একটা কালার, উপরে লাল কালার, দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? আচ্ছা, তো
তো আমরা দেখলাম এই অপশনটা গেল। তারপর আমরা দেখছিলাম ইনসার্ট, তাই না? এই যে ইনসার্ট, প্লাস বাটনটাই হচ্ছে ইনসার্ট বাটন। লিংক করা এখানে আছে, ক্লায়েন্ট কমেন্ট করবে এটাও আছে। ইমেজ ইনসার্ট, কিভাবে ইমেজটাকে আমরা নিয়ে আসবো এটা কিন্তু দেখছি, যে হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইন দেখছেন। তারপর হচ্ছে কি আপনার পেজ ব্রেক, আমি কিন্তু বলছিলাম যে একটা পেজ থেকে আমি চাচ্ছি একই ডকুমেন্টে আরেকটা নতুন পেজ হোক, সে পেজ ব্রেক, এই যে পেজ ব্রেক, পেজ ব্রেক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এখান থেকে পেজ নাম্বার, বলছিলাম যে পেজের নাম্বার চলে আসবে, যখন দিব, এবার যখন দিব ওই যে 1 নাম্বার উপরে চলে আসছে, দেখছেন এই যে একে উপরে 1 চলে আসছে, এটা হচ্ছে হেডারে চলে গেছে, কিন্তু এটা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে। তো তারপর আবার যে জিনিসটা আছে, আরেকটা কথা বলছিলাম, আমি আবারও প্লাসে ক্লিক করলাম, প্লাস মানে হচ্ছে ইনসার্ট, প্লাস মানেই হচ্ছে ইনসার্ট। যাদের কোশ্চেন আছে তারা হাত উঠান, আমি কিন্তু একটু পরেই দিব। তারপর হচ্ছে ফুটনোট, এই যে ফুটনোটে ক্লিক করলাম, এই যে বিশেষ দ্রষ্টব্যের যে লেখাটা দেখছেন নিচে লেখা হচ্ছে কোথায়, বিশেষ দ্রষ্টব্যের যে লেখাটা, কোন জায়গাটা বুঝেন নাই স্যার? বুঝলাম না, কোন জায়গাটা বুঝেন নাই, কোন অংশটা বুঝেন নাই? বলতে পারতেছেন না যে কোন অংশ বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, দেখেন তো এইগুলো আপনাদের ইনসার্ট অপশনের যে কাজগুলো আমি পিছিয়ে দেখাইছি, এটা যখন আপনারা আবার ভালো করে, এটা যখন আপনারা আবার ভালো করে ক্লাসের ভিডিওটা দেখবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন হয়তো অনেকটা কনফিউশন কাজ করতে পারে, এটা স্বাভাবিক, ক্লাসের শুরুতে আমরা অনেক সময় এগুলো বুঝি না, যখন আমরা ক্লাসের ভিডিওটা আবার দেখি 2-3 বার তখন অনেকটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। পেজ নাম্বার, এই যে প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে এই যে পেজ নাম্বার, প্লাস বাটনটাতে ক্লিক করে এই যে নিচে পেজ নাম্বার, এখান থেকে জাস্ট পেজ নাম্বারে ক্লিক করে দিলে পেজ নাম্বার চলে আসবে, ঠিক আছে। আর তারপর দেখেন থ্রি ডট অপশনটা, থ্রি ডট অপশনের ব্যবহার বিধি এখানে তো বেশি নাই, কিন্তু এখানে আছে যে দেখেন ফাইন্ড এন্ড রিপ্লেস, যেটা দেখাইছিলাম, ফাইন্ড এন্ড রিপ্লেস। স্পেল চেক, স্পেল চেকটা হচ্ছে আপনার লেখাটাকে চেক করার জন্য, যে এই লেখাটা ভুল আছে, দেখছেন আমার এই লেখাটা ভুল আছে, এই কারণে এটা দেখাইছে, আমি যদি ইগনোর দিই এই লেখাটা ভুলই থাকবে। এটা হচ্ছে স্পেল চেকের কাজ, মানে আপনার কোন লেখাটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে সেটা স্পেল চেক করে। তো মোটামুটি আপনাদের এখানে কাজ শেষ। এটাই ছিল আপনাদের গুগল ডক্স। এখানে আপনাদের কাজ কি করতে হবে, এখানে আপনাদের কাজ করতে হবে হচ্ছে যা আপনাকে ক্লায়েন্ট দিবে, আপনাকে ক্লায়েন্ট যে কাজ দিবে লেখালেখির যে কাজটা, সেই কাজটা এখানে করবেন। লেখালেখি কাজ করতে গেলে যে সকল মেনু গুলা, যে সকল অপশন গুলা দরকার পড়ে, সে সকল অপশন গুলো তো আমি দেখাই দিলাম, যে হ্যাঁ এই সেই অপশন গুলা দ্বারা এই কাজটা আপনার সম্পন্ন করতে হবে, এই হচ্ছে আপনাদের কাজ। আচ্ছা, আবার আসেন কোশ্চেন পর্বতে, মোটামুটি আপনাদের ক্লাস শেষ, যাদের কোশ্চেন আছে তারা এখন কোশ্চেন নেন। প্রথমে হচ্ছে স্বাধীন ভাই, স্বাধীন ভাই বলেন। দাঁড়ান একটু একটু বলতে পারবেন না, এখন মাইক অন করতে পারবেন না, এডেন এবার মাইক অন করতে পারবেন স্বাধীন ভাই। আর অযথা কেউ মাইক অন করবেন না, আমি বারবার বলতেছি, কেউ মাইক অন করবেন না, একটা মাইক অযথা এক্সট্রা অন না, শুধু যাদের নাম হ্যাঁ ভাই, বলবো তাদের। জি স্বাধীন ভাই বলেন। স্বাধীন ভাই আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাই বলেন, শুনতে পাচ্ছি আমি। বললাম যে ভাই এই তো আমরা যে ক্লাসটা শুরু করছি ভাই, ফার্স্ট ক্লাস হচ্ছে আজকে, তো আপনি যদি ক্লাসটা একটু সুন্দর আস্তে আস্তে যদি একটু বলে বলে বোঝাতেন তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হতো। আর ভাই বিশেষ করে আমরা তো মোবাইল দিয়ে করবো যেহেতু, তাহলে মোবাইলে কিভাবে করবো সেটা যদি একটু ভালোভাবে বোঝান তাহলে আরো বেটার। অনেকের তো পিসি নাই, বা আমরা তো এখনো পিসি দিয়ে করতে যাচ্ছি না, বা ল্যাপটপ এরকম টাইপের বুঝে নিতে ব্যাপারটা। মোবাইল দিয়ে হ্যাঁ সেটা যেহেতু আমি করবো বুঝতে তাহলে পারছি। মোবাইল দিয়ে কিভাবে ইজি হয় তাহলে সেটা আমাদের শেখাতে হবে তো, তাই না ভাই? তো পিসিতে যে বুঝাইলাম এটা কি বুঝেন নাই নাকি? হ্যাঁ ভাই বুঝছি, আবার বুঝি না, কিছু কিছু তো প্রবলেম হয়েছে আপনার, এই যে কিছু কিছু জায়গায় স্কিপ হয়ে গেছে এমনি অটোমেটিক, মানে বুঝতে পারি না একবারে, অনেক কথাই তো বলছেন। ঠিক আছে, আমি আর ওই আপনাকে যে আবার বলতেছি, জুম একবারে কিন্তু দিয়ে তো কেউ কোনো কিছু ক্লিয়ার হবে না, কখনোই ক্লিয়ার হতে পারবেন না আপনি। আপনি যদি প্রথম ক্লাস করে পুরোটা ক্লিয়ার হতে চান, এটা আপনার ভুল ধারণা, আপনি ক্লিয়ার হতে হ্যাঁ পারবেন তা না তো আপনি। অবশ্যই ভাই। হ্যাঁ ঠিক আছে, সেটা তো আপনি বটেই। এখানে, আপনি এখান থেকে ভিডিওটা দেখেন, ভালো করে ভিডিওটা দেখে
বোঝার চেষ্টা করেন, যদি জি না হয় নেক্সট ক্লাস থেকে আমরা পরবর্তী স্টেপে যাব, সমস্যা নাই। যেভাবে হলে জি ভাই। পারবেন সুবিধা হবে সেভাবে যাব। আর হচ্ছে কি, পিসিতে যত অপশনের নাম আপনি জানতে পারবেন, মোবাইলে তত অপশনের নামও জানবেন না। তো এই কারণে যে মোবাইলে দেখাবো না তা না, অবশ্যই আমি এই যে মোবাইলে যেরকম ভাবে পরবর্তীতে দেখাই দিতেছি, ওইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য অনেকটা বেটার হবে। তাহলে আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন, যে মোবাইলের ভিতরেই পিসির অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? জি 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 এই ভাই, কারণে দেখা থ্যাংক ইউ গেছে ভাই। পিসিতে বুঝতেও সুবিধা। হ্যাঁ, অবশ্যই ফোন থেকে কাজ করা হুম, সম্ভব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে ভাই, মোবাইল থ্যাংক থেকে ইউ। অবশ্যই কাজ করা সম্ভব, কোনো সমস্যা নাই। আর ক্লাসের মডিউলটা চেঞ্জ হয়েছে, আউটসোর্সিং যে সাইট এগুলা অফ করে দেওয়া হয়েছে, এগুলা আনুষ্ঠানিকভাবে অফ করে দিচ্ছি আমরা। ক্লাস আপনারা নিউ মডিউলটা পাবেন, তো ওই আগের মডিউল ফলো করবেন হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার ক্লাস বাদ দিয়ে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার। ঠিক আছে? ওই আউটসোর্সিং সাইট এগুলা সব অফ করে দেওয়া হয়েছে, এগুলা নাই, এগুলা আর কেউ পাবে না। ওকে? কি ভাই? আচ্ছা স্বাধীন ভাই, বুঝা বুঝতে গেল না ভাই। পারছেন আশা করি? হ্যাঁ, আপনি একটু ভালো করে হ্যাঁ ক্লাসটা হ্যাঁ বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন যে একটু বাঁচবেন না আপনি। আপনি যেই মেনুগুলোর কথা আমি বলছি, যেগুলো ধারা যে কাজগুলো করে আমি বুঝাইছি, এগুলো যদি আপনি খালি হুম। বুঝতে পারেন, আপনার পিসি থাকতে হবে না। সেই নামটা খেয়াল করেন, সেই নামটা খেয়াল করে জাস্ট আপনি খালি মোবাইলে ঢুকে সেই মেনুগুলো দেখেন, দেখবেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর যদি না হয় পরবর্তী স্টেপে যাব আমরা, সমস্যা নাই। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে স্বাধীন ভাই? হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে ভাই হাতটা নামায় দেন, মাইকটা অফ করে দেন স্বাধীন ভাই। সাজ্জাদ হোসেন ভাই বলেন। ভাইয়া ওই তো ডকুমেন্টে যে ইমেজটা সেভ করব, ইমেজের উপর আমরা লিখবো কিভাবে একটু দেখাতেন? ইমেজের উপরে লিখবেন? জি। আচ্ছা, ওয়েট। এখান থেকে আমি যে ইনসার্টে ক্লিক করলাম, ইমেজ, ইমেজ থেকে ফর্ম ফটোস, ফটোস থেকে আমি যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি। ঠিক আছে? কোন ফটো নিব? ধরেন এই ফটোটাই নিলাম। ঠিক আছে? এই ফটোটাই নিলাম। ফটোটা নিয়ে এখন এই যে ফটোতে যখন ক্লিক করব, আমার এখানে 2টা পেজ হয়ে গেছে, পেজ গুলো আমি একটা কমায় দিই, আমি একটু পেজটা কমায় নিই দাঁড়ান। এই যে আমি নতুন পেজে আসলাম, এখানে নিতেছি। এই যে দেখেন। ভাই মোবাইলে একটু ফাইন্ড এবং রিপ্লেসমেন্ট এটা একটু দেখায় দেন। হ্যাঁ, কোনটা কোনটা? ফাইন্ড এবং রিপ্লেসমেন্ট। ফাইন্ড এন্ড রিপ্লেস, আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, এই যে নিচে তাকান, একদম নিচে দেখতে পাচ্ছেন? একটা হচ্ছে লেখার একটা কলম ধারা একটা কালার দেওয়া, আরেকটা হচ্ছে এখানে এই যে, এই যে এটা দেখেন টেক্সট র‍্যাপিং, এটাকে বলা হয় টেক্সট র‍্যাপিং। টেক্সট এর অপশন এখানে লেখা আছে ইনলাইন। ঠিক আছে? ইনলাইন যখন দিবেন মানে লেখাটা, পিকচারটা থাকবে এক সাইডে এন্ড লেখাগুলো থাকবে তার আশেপাশে। হচ্ছে ব্রেক টেস্ট। ব্রেক টেস্ট যখন দিবেন দেখছেন ওই যে উপর থেকে 3 নাম্বার 4 নাম্বার লেখাটা কিন্তু নিচে চলে আসছে। দেখছেন? 4 নাম্বার লেখাটা নিচে চলে আসছে। মানে লেখাটা থাকবে মাঝখানে, ইমেজটা থাকবে মাঝখানে, তার উপরে নিচে লেখা হবে। তারপর আরো দেখেন এই যে বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট যখন দিবেন আপনি চাইলে এখান থেকে লেখালেখি করতে পারবেন এটার উপরেই। ঠিক আছে? এই যে বিহাইন্ড টেক্সট। আবার এখান থেকে আমি এটা না, এই ইমেজে যখন সিলেক্ট, ইমেজে ক্লিক করতে হবে, কিন্তু ইমেজে ক্লিক করে এই যে নিচে দেখেন একটা ফটোস এর অপশন, আর একটা 4টার মধ্যে 3 নাম্বারটা, এই 3 নাম্বারটা ক্লিক করবেন। আমি যদি ইন ফ্রন্ট অফ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সটে দিলে ইন ফ্রন্ট অফ টেক্সটে আমি লিখতে পারবো। ঠিক আছে? ইন ফ্রন্ট অফ টেক্সটে আমি লিখতে পারবো। দেখেন ইন ফ্রন্ট অফ টেক্সট লিখতেছি কিন্তু।
মানে টেক্সটের সাথেই লেখা হইতাছে, কোনো সমস্যা নেই। আর এইখানে এইটার উপর রাখলাম, রাইখা যখন আমি এই লেখাটাকে বিহাইন্ড টেক্সট দিব, দেখছেন ইমেজের উপরে তো লেখা চলে আসছে, বিহাইন্ড টেক্সট ইমেজের উপর লেখা আসছে, এই যে দেখেন ইমেজের উপর লেখা চলে আসছে, এর নাম হচ্ছে বিহাইন্ড টেক্সট। তো একটা ইমেজটা নেওয়ার পর ইমেজটাকে সিলেক্ট করে এই যে এখানে সব অপশন গুলো আছে, ইন ফ্রন্ট অফ টেক্সট, বিহাইন্ড টেক্সট, ব্রেক টেক্সট, টেক্সট পার্ট টেক্সট, ইনলাইন, এগুলো যা প্রয়োজন সকল কিছু এখানে পাইবে। এটা হচ্ছে আর আরেকজন বলছেন ফাইন্ড এন্ড রিপ্লেস, তাই না? এই যে ফাইন্ড এন্ড রিপ্লেস, এই যে থ্রি ডট অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখেন ফাইন্ড এন্ড রিপ্লেস, এই যে ফাইন্ড 4 নাম্বারটা ফাইন্ড এন্ড রিপ্লেস, এখানে ক্লিক করলে একই প্রসেস, এই যে ফাইন্ড, এখানে মনে করেন যে আমি লিখতেছি GSHD ফাইন্ড দিয়ে একদম নিচে আবার দেখেন এই যে নিচে, ঠিক আছে, ফাইন্ড দিয়ে নিচে হচ্ছে আবার রিপ্লেস, বাস ফাইন্ড এন্ড রিপ্লেস। তারপর হচ্ছে গিয়া প্রশ্নে আসি। আচ্ছা, স্বাধীন ভাই গেছে, সাজ্জাদ ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি, মানে আপনার আগে ক্লাসগুলো করছিলাম তো এইটাই প্রবলেম ছিল ইউটিউব থেকে। আচ্ছা, ক্লিয়ার তাহলে। আয়েশা ফারুকি ম্যাডাম বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি আমার তো তেমন কোনো ধারণা নেই এই সম্পর্কে, আমি তেমন কিছু বুঝতে পারতেছি না, মানে গোলাই ফেলতেছি কেমন জানি। আর এই ব্যাপারে মানে কি সাজেস্ট করবেন? এই ব্যাপারে সাজেস্ট করবো হচ্ছে আপনি ভিডিও দেখেন, ভিডিও দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম তো আগের কোনো এক্সপিরিয়েন্স নাই দেখে গোলাই ফেলতেছেন, আগে এই জি সম্পর্কে ধারণা থাকলে হয়তো গোলাতেন না, বুঝতে পারছেন? জি। জি আচ্ছা ঠিক আছে। হামিদ হোসেন ভাই বলেন। হামিদ হোসেন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাদের প্রশ্ন করা হয়েছে তারা হাতটা নামায় দেন, যাদের প্রশ্ন করা হয়ে গেছে তারা হাত নামায় দেন। হামিদ হোসেন ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে। হীরা ভাই, হীরা ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হীরা ভাই, হীরা ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো রিপ্লাই নেই। ঠিক আছে, আপনার কথা বলাও লাগবে না। এন এ নাইম আহমেদ ভাই, এন এ নাইম আহমেদ, যদি কথা যদি নাই বলেন তাহলে হাতটা কেন উঠান? তালুক মাহমুদ, মোহাম্মদ শফিকুল। স্যার নাইম বলছি। নাইম পরে কথা বলেন, এখন আরেকজন প্রশ্ন করতেছে। তালুক মোহাম্মদ শফিকুল ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? কি সমস্যা কি ভাই আপনাদের, আমি বুঝতেছি না। এতবার করে ডাকতেছি, তারপরে এসে আপনি আরেক তারপরে এসে আপনি রিপ্লাই করেন, এটা কি কোনো কথা? আপনি হাত উঠাইছেন, আপনার খেয়াল নাই যে আমি এখানে কোশ্চেন করার জন্য হাত উঠাইছি, আমাকে ডাকবে। জি, শুভ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? শুভ, শুভ ভাই, আচ্ছা জি, নাইম ভাই বলেন এবার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে সরি, না আসলে প্রথমবার জুম অ্যাপে তো ক্লাস করতেছি, সেই জন্য ওইগুলো সেটিং গুলো একটু বুঝতে সমস্যা হতেছে। পিসি থেকে যে দেখাইছিলেন লাইনের মাঝে যে দূরত্ব কমানো বাড়ানোর ব্যাপারটা, ফোন থেকে যদি একটু দেখাইতেন। আচ্ছা ঠিক আছে, এই তো দেখছেন মাথায় আছে যে না, লাইনের দূরত্ব কমানো বাড়ানোর জন্য ওই অপশনটার নাম, ওইটাও এই জিনিসগুলো যখন আপনার থাকবে তখন আপনার মোবাইলে আটকাবেন না। এই জিনিসগুলো যখন আপনি বুঝবেন তখন কিন্তু আপনার মোবাইলে আটকাবেন না, ঠিক আছে? এই অপশনটার নাম হচ্ছে লাইন স্পেসিং।
লাইন স্পেসিং, ঠিক আছে? এই যে এখান থেকে এখানে আসে অপশনটা, আমি দেখাচ্ছি। এখানে না, এটা হচ্ছে এখানে প্যারাগ্রাফ। এই যে দেখেন, এই বাটনে ক্লিক করবেন, এ লেখাটা দেখছেন উপরে ব্লু হয়ে আছে এ, এখান থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে যে লাইন স্পেসিং, আপনি যতটুকু জায়গা আপনি চাচ্ছেন যে এটা এই এতটুকু জায়গায় আমি স্পেস করব কিংবা স্পেস কমাবো বাড়াবো, অতটুকু জায়গা সিলেক্ট করে এতে ক্লিক করবেন। ক্লিক করে যে প্যারাগ্রাফে ক্লিক করেন, ক্লিক করে যে লাইন স্পেসিং এখানে আসেন। এই দেখছেন আমি কমে গেছি, কিন্তু এখন কত লেগে গেছে দেখছেন? আমি আস্তে আস্তে বাড়াই দিলাম, আরো বাড়াইলাম, আরো বাড়াইলাম, 2 পর্যন্ত নিতে পারবো, 1.5 and 1, 15, 1, বুঝছেন? এই হচ্ছে লাইন স্পেসিং। ক্লায়েন্টের কি কাজ থাকবে তা যদি আমার জিজ্ঞাসা করেন, আমি কিভাবে বলবো বলেন? দিবে তো ক্লায়েন্ট, কাজ তো আর আমি দিব না, তাই না? দিবে ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট কি ধরনের কাজ দেয় সেটা ক্লায়েন্টের সাথে কথা বলেই বুঝতে পারবেন। মাঝে কোনো কথা নাই ভাই, যদি কোশ্চেন থাকে তাহলে হাত উঠান, আমি বলার সুযোগ করে দিচ্ছি। মাঝে কথা বলবেন না। আরেকজন প্রশ্ন করছেন যে স্যার লিঙ্ক কিভাবে ক্রিয়েট করব, তাই তো? আচ্ছা, লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমি আবার স্ক্রিন শেয়ার দেই। আমি লিঙ্কের কথা কিন্তু বলছি আরেকবার। দেখেন এখান থেকে ডগস, ডগস থেকে এই যে এখান থেকে প্লাস বাটন, প্লাস বাটনটা দেখছেন? প্লাস বাটন এই যে উপরেই লিঙ্ক, প্লাস বাটনের শুরুতেই লিঙ্ক, প্লাস বাটনের শুরুতেই লিঙ্ক, এই যে লিঙ্ক, লিঙ্ক থেকে আপনি যেটা ইচ্ছা এখানে লিঙ্ক করে google.com দিয়ে এই যে ইন্টার দিয়ে দেন, লিঙ্ক হয়ে গেছে। এই লেখাটা দেখছেন অটোমেটেড লাল ছিল কিন্তু ব্লু হয়ে গেছে, লাল ছিল ব্লু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? লাল ছিল ব্লু হয়ে গেছে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। ভাই প্রশ্ন এভাবে এভাবে করা যাবে না ভাই প্রশ্ন। আমি অনেকক্ষণ ধরে রাইজ করে রাখছিলাম হ্যান্ড। তাই আমি আপনাকে অনেকবার ডাক দিছি ভাই, তখন তো আপনি শোনেন নাই। আমি আপনাকে আপনার নামটা ধরে অনেকবার ডাক দিছি, শুভ ভাই শুভ ভাই বলে কয়েকবার ডাক দেওয়া হয়েছে আপনাকে, বুঝছেন? সরি খেয়াল সরি করবেন, যখন হাত উঠাবেন তখন খেয়াল রাখবেন যে আমি হাত উঠাইছি, আমি প্রশ্ন করবো, আমাকে ডাক দিতে পারে যে কোনো সময়, খেয়াল রাখা উচিত। জি শুভ ভাই বলেন, জি এই প্রশ্নটা বলেন। যে এই যে কাজগুলা এগুলো তো সব হচ্ছে গুগল ডক্স, মানে ওই সফটওয়্যারের অংশ বিশেষ, কিন্তু আমাদের জি মানে যে ডাটা এন্ট্রির যে কাজ, ওগুলা কি মানে নেক্সট ক্লাসে দেখানো হবে না? মানে কি পদ্ধতিতে কাজটা করা বা কেমন ফরম্যাটে পাঠাতে পারে ক্লায়েন্টরা, ওটা কি দেখাবেন পরে? হ্যাঁ, আমি আপনাকে বলি, আমি কিন্তু শুরুতেই বলছি যে ডাটা এন্ট্রি কি, তাই না? হ্যাঁ আমি হ্যাঁ তো শুরুতেই অবশ্যই বুঝাইছি, আপনি ক্লাসের শুরুতে ছিলেন, আমি ছিলাম। শুরুতেই বুঝেছি ডাটা এন্ট্রি কি, যে কোনো জিনিস কোথাও এন্ট্রি করাই কিন্তু ডাটা এন্ট্রি। তো হুম। ডাটা এন্ট্রির কি কাজ যদি ওইটা বলেন তাহলে তো এখানে প্রশ্নটা হলো না। না ডাটা এন্ট্রির আমি কাজটাই হচ্ছে, আমি আপনি শেষ করি, আপনি প্রশ্নটা করতে নাই বুঝতে পারছি, আমি শেষ করি, তারপরে না হলে আবার বললেন, আবার বুঝাবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক তো আছে। ডাটা এন্ট্রি অ্যাকচুয়ালি কাজটাই হচ্ছে যে আপনার কোনো কিছু এন্ট্রি করা। তো ক্লায়েন্টের অনেক ধরনের কাজ থাকে, ক্লায়েন্টের অনেক ধরনের কাজ থাকে, যেমন ওই যে এর মধ্যে কিছু কাজ দেখানো হবে, যেমন পিডিএফ থেকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করবেন, পিডিএফ থেকে কিভাবে ওয়ার্ডে লিখবেন। তো এই লেখাগুলো লেখার জন্য, পিডিএফ থেকে আপনাকে গুগল ডক্সে আনার জন্য আপনি তো গুগল ডক্সের ব্যবহারটা জানা উচিত, তাই না? আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো লেখা দিল, যে আপনাকে একটা ডকুমেন্ট দিয়ে দিল, আপনাকে একটা ডকুমেন্ট দিয়ে দিল হচ্ছে এই যে মনে করেন একটা ডকুমেন্ট দিয়ে দিল, এরকম এমন একটা ডকুমেন্ট দিয়ে দিল, বললো যে তুমি ডাটাগুলো এন্ট্রি করো, এরকম ডকুমেন্ট দিয়ে দিল। তখন আপনি এই ডাটাগুলো এন্ট্রি করার জন্য এই যে হেডিং অপশন ধরে শুরু করে ডট, তারপর হচ্ছে আরো কিভাবে লেখা বড় করে ছোট করে, কোনটা বোল্ড করা উচিত, এই জিনিসগুলোর ব্যবহারও তো আপনাকে জানা উচিত, তাই না? এই জিনিসগুলোর ব্যবহার যদি না জানেন তাহলে তো ডাটা এন্ট্রি আপনি পরিপূর্ণভাবে করতে পারতেছেন না, অনেক জায়গায় আটকে যাবে। তো সেই সকল ডাটা এন্ট্রির কাজে, ডাটা এন্ট্রি এন্ট্রিকৃত কাজে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় তার জন্য গুগল ডক্স দেখানো, বুঝতে পারতেছেন? জি গুগল ডক্সটাই হচ্ছে মূলত এই কারণে দেখানো যে যেহেতু আপনাদের কাজে হচ্ছে ডাটা এন্ট্রি করা, আর আপনারা যখন ডাটা এন্ট্রি করবেন সম্পূর্ণ ডাটাটাই এন্ট্রি করা হবে আপনাদের গুগল ডক্স এন্ড গুগল শিটে। বেশিরভাগ সময় আচ্ছা আপনারা কাজই করবেন গুগল ডক্স এন্ড গুগল শিটে। আপনাদের বেশিরভাগ মোস্ট অফ কাজ হবে গুগল ডক্স গুগল শিট, মোস্ট অফ আচ্ছা কাজই, সব কাজই এই দুটো অ্যাপের মাধ্যমে আপনারা করবেন। তো অবশ্যই এই দুটো অ্যাপ সম্পর্কে ভালো একটা ধারণা থাকা অবশ্যই প্রয়োজন, না হলে কাজ অবশ্যই আপনি পিছিয়ে পড়বেন। জি। বুঝতে পারছেন এবার? আমার আপনার প্রশ্নের সাথে কি আমার উত্তর মিলছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, জাস্ট এটাই আমার জানা ছিল যে। এটাই এটাই। যাক, আপনি ক্লিয়ার হতে পারছেন তো, তাই তো? অবশ্যই। ঠিক আছে। হীরা ভাই,
হীরা ভাই, হীরা ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার আওয়াজ অনেক কম, আমি আওয়াজ কিছু বুঝতে পারতেছি না, আপনার আওয়াজ অনেক কম। আপনার আওয়াজ অনেক কম, আপনার আওয়াজ ক্লিয়ার আসতেছে না, আপনি একটু কষ্ট করে মেসেজে দেন, মেসেজে লিখেন, আপনার প্রশ্নটা মেসেজে লিখেন, আমি রিপ্লাই করে দিচ্ছি। সুপ্রিয়া রানী শীল। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলেন। প্রশ্নটা হচ্ছে গিয়ে যে গুগল ডক্স এটা তো যে কোনো সময় ডাউনলোড করতে পারবো, তাই না? এখন আপনি যে কাজগুলো এখন দেখাচ্ছেন সেই কাজগুলো তো আমরা প্র্যাকটিস করবো গুগল ডক্স ডাউনলোড করে, তাই না? তারপর আবার সেই আগের মতো চলে আসবো। যে এখন তো বর্তমানে আপনার যে কাজগুলো দিচ্ছেন ওগুলো তো আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তার আমাদের মন থাকবে না, তাই না? অবশ্যই অবশ্যই। এখন এটাই বলতে যাচ্ছিলাম যে আবার সে আগের মতো কিভাবে হবে, যখন লেখাগুলো প্র্যাকটিস করব তখন তো বুঝলামই, তখন মানে আবার লেখাগুলো আবার কিভাবে সে আগের মতো হয়ে যাবে। যে যখন আবার প্র্যাকটিস করব প্রথম থেকে তখন তো লেখাটা আবার আগের মতো লিখতে হবে, তাই না? মানে আপনার তখন মতো। ওই যে একটা নতুন ডকুমেন্ট নিয়ে নেবেন, নতুন ডকুমেন্ট যদি মোবাইল থেকে নেন তাহলে এই যে এখান থেকে দেখেন, তো নতুন ডকুমেন্ট নিয়ে নেবেন। এই যে গুগল ডক্সে ঢুকলাম, এই যে প্লাস বাটন নিচের অংশে, ডান হ্যাঁ, দিকে নিচের অংশে প্লাস বাটন, এখান থেকে নিউ ডকুমেন্ট, তাহলে সব একদম নতুন। আর যা করবেন সকল কিছু এখানে সেভ হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, যা করবেন এটা অটোমেটিক ও আপনার যে আচ্ছা জিমেইল আচ্ছা। অ্যাকাউন্টটা লগ ইন হ্যাঁ, করা বুঝতে থাকবে, যে পারছি। আমার একটা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা, এই জিমেইল অ্যাকাউন্টে আমার সব সেভ হয়ে যাইতেছে অটোমেটিক। আমি যখনই ও যদি আমি আমার চাইলে কারেন্ট লেখাকালীন সময় চলেও যায়, তারপর আমি আমার জিমেইল এটা পেয়ে যাব ওই অবস্থায়। এটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে সেভ হয়। আমি চাইলে তো ডিলিটও করতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন। এই যে এখান থেকে এই যে রিমুভ, এখান থেকে এই যে রিমুভ, ডিলিট হয়ে গেল, এই যে মুভ টু ট্র্যাশ, ডিলিট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। বুঝতে পেরেছি। জি, আশিক ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। জি বলেন, শুনতে পাচ্ছি। জি স্যার। জি স্যার, আপনি যে ল্যাপটপে যে যেটা দেখালেন যে একটা পেজ লেখার পরে যে আরেকটা পেজে যাওয়ার যে পদ্ধতিটা, এটা আমরা ফোনে কিভাবে পাবো? এটা ফোনে দেখাইছি, পেজ ব্রেক, ওই ইনসার্ট অপশন প্লাস বাটনটা থেকে পেজ ব্রেক, প্লাস যে বাটনটা আছে সেই বাটনটা ক্লিক করে পেজ ব্রেক, সেটা অলরেডি দুইবার দেখাইছি। আরেকবার যদি খেয়াল করবেন যখন অন্য কেউ প্রশ্ন করবে তার প্রশ্ন কি রিপ্লাই দিচ্ছি সেটাও খেয়াল করবেন, আপনার প্রশ্ন দিয়ে বসে থাকবেন না। ঠিক আছে, খেয়াল করবেন। এই যে দেখুন গুগল ডক্স, এই যে এখান থেকে প্লাস, ধরেন আমি এখান থেকে যাচ্ছি আমার পেজ ব্রেক, এই প্লাস বাটন থেকে একদম নিচে গিয়ে এই যে পেজ ব্রেক, যে পেজে আমার ব্রেক আসে দেখছেন, পেজ ব্রেক লেখা দেখছেন, পেজ ব্রেক হয়ে গেছে। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, মুনতাসির ভাই বলেন। মুনতাসির ভাই। জি ভাইয়া, ফোনে কাজগুলো দেখাচ্ছেন, এক্ষেত্রে আপনি কোন অপশনে কোন অপশনে চাপ দেখতে আমাদের অসুবিধা হচ্ছে। তো এক্ষেত্রে যদি আপনি পয়েন্ট আউটের অপশনটা অন করতেন। ফিঙ্গার অপশন তো আমার ফোনে নাই ভাই। তো ভাই এটা যদি ব্যবস্থা করতে সুবিধা হতো। ডাউনলোড করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি ডাউনলোড করবো না, আগামী দিন এটা ডাউনলোড করে নিব, না তারপরে দেখাবো, সমস্যা নেই। জি ভাই, একটা কথা, আপনি যে বললেন আপনাদের মডিউল চেঞ্জ হয়েছে, তো এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা হলো ভাই? কোনটা? না, এটা হচ্ছে আপনাদের কাজের উপযোগী করার জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক ধরনের চেঞ্জ করে থাকি। তো সেই চেঞ্জের উপরে আপনারা ফোকাস না দিয়ে আপনারা ফোকাস দিবেন হচ্ছে ক্লাস কি করাচ্ছি, সেই ক্লাসটা আসলে কতটুকু ঠিকঠাক আছে সেই দিকে ফোকাস করবেন। ক্লাস মডিউল দেখে যদি ক্লাস করতে চান তাহলে কিছুই করতে পারবেন না, উল্টারও মন ভেঙে যাবে। না ভাই, ক্লাস মডিউল থেকে ক্লাস করতে গেলে মন ভেঙে যাবে। মডিউলটা দেখে আপনারা যে বললেন প্রথম ক্লাসে এই বিষয়গুলো শেখাবো, দ্বিতীয় ক্লাসে এই বিষয়গুলো শেখাবো, মোট 6টা ক্লাসে সম্পূর্ণ
হ্যাঁ হ্যাঁ, ওইটা সব একই ছিল, ওইটা সব একই ছিল লাস্ট 2টা ব্যাচের আগে। 2টা ব্যাচ বলতে আপনাদের ব্যাচ, আপনারা আজকে প্রথম ক্লাস, এর আগে আরেকজন প্রথম ক্লাস পাইছে, তাদের এখান থেকে এই ব্যাচগুলো পরিবর্তন করা হয়েছে। কেননা প্রথম থেকে যে ইনকাম, যে আউটসোর্সিং যে সাইট গুলো দেখানোর কথা ছিল, সেই আউটসোর্সিং সাইট গুলো এখন অনেকটা প্রবলেম দিতেছে। তো আমি আপনাদের ক্লাস করাই দিলাম, ক্লাস করার পর আপনারা যদি প্রবলেমটা ফেস করবেন না, তখন ওই প্রবলেমের কোনো সলিউশন থাকবে না। যে প্রবলেমের কোনো সলিউশন নাই, তাহলে প্রবলেম কেন আমি আপনাদেরকে ফালাই দিলাম? আপনি বললেন মডিউল চেঞ্জ হয়েছে, কিন্তু কোথায় কি চেঞ্জ হয়েছে এটা বোঝাই বললেন না। আমি কি বলছি যে 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লাসটা শুধুমাত্র পরিবর্তন হয়েছে, আর বাকি যতগুলো ক্লাস আছে সব সেম। এখানে কোনো প্রকার পরিবর্তন নেই। 1 নাম্বার ক্লাসে শুধুমাত্র ওই আউটসোর্সিংটা বাদ যাবে, আর এখান থেকে গুগল স্লাইডটা অ্যাড হবে, আর কিছু না। 2 নাম্বার ক্লাসে 2 নাম্বার ক্লাসে গুগল শিট থাকবে, একটা লম্বা ক্লাস। এটুকুই। জি, তারপরে গিয়ে আপনার আবার গুগল ইয়াতে থাকবে, ওই পরে আবার ডাটা কালেকশন যেগুলো আছে সব সেম থাকবে। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাইয়া। তো ঠিক আছে, সবাই ভালো করে ভিডিওগুলো দেখেন, প্র্যাকটিস করেন, যথাযথভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আপনার সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আজকের জন্য ক্লাসটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।